প্রথম কথা, রাবিতে যা যা পড়তে হবে এবং যা যা পড়তে হবে না, কথা বুঝতে পারছো? সবাই তো খালি ভাই এইটা এটা পড়ো, এইটা এটা পড়ো, আমি বলবো তোমাদের কি কি পড়তে হবে না সেই বিষয়গুলো আগে নিয়ে আসছি, বুঝছো? তো রাবিতে যা যা পড়তে হবে এবং যা যা পড়তে হবে না, মূল কথায় চলে আসি। যা যা বাদ দিব, কি কি বাদ দেবো ভাইয়া? শর্ট সিলেবাস পড়বো, এর বাহিরে যা আছে কোনো পড়া যাবে না। তাহলে আমাদের প্রথম কাজ কি ভাইয়া বলো? শর্ট সিলেবাসের বাহিরে যা আছে ওগুলো কি করব? বলো বলো, ওগুলো কি করব? বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এখন বলবো ভাইয়া শর্ট সিলেবাসের বাহির থেকে তো প্রশ্ন আসে, ভাইয়া তোমার চান্স পাইতে কত দরকার? 65% মার্ক। সেখানে আমি তোমাদেরকে দিচ্ছি কত? 75 থেকে 80% মার্ক। এই 75 থেকে 80% মার্কের সিলেবাসটা তুমি 100% প্রিপারেশন নেবা, যেখান থেকে তোমার কখনোই যে 75% নিচে না যায়। এখন বলো ভাইয়া ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে, ফুল সিলেবাস থেকে একটা প্রশ্ন আসে বা দুইটা জীবন আসে নাই, একটা প্রশ্ন আসে। এখন একটা প্রশ্নের জন্য তুমি ফুল সিলেবাস সব পড়তে যাবা ভাই? তোমার কি 100 মার্ক দরকার? না, দরকার না। তাহলে কি করবা সোহেল? তাহলে কি করবা তুমি? শর্ট সিলেবাস পড়বা। তারপর কি তোমাদের কাছে যে বই আছে অভিযাত্রী বিচিত্রা বা যে বইটা আছে ওই বই থেকে কি করবা? বিগত সালের এমসিকিউ পার্টগুলা, কোন কোন আবার সবগুলো এমসিকিউ না, যে চ্যাপ্টার গুলো আমি সিলেক্ট করে দেবো, অর্থাৎ শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে 7টা গদ্য 7টা পদ্য এবং 2টা নাটক উপন্যাস, ওইগুলোর বিগত সালের সব এমসিকিউ এবং বইতে যে এক্সট্রা দিয়ে দিচ্ছে ওই এক্সট্রা এমসিকিউ গুলো। এবং প্রথমে দেখবা যে অনেকগুলো র আইটেম দিয়ে দিচ্ছে, মানে ওটার বলে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে, ওইখান থেকে পড়ে নেবা। বুঝতে পারছো কি বলছি? অভিযাত্রী বা বিচিত্রা যে সহায়ক বইটা নেবা তোমরা, সেই বইটা থেকে গদ্য পদ্য যে তোমার শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসের বিগত সালের প্রশ্নগুলো সুন্দর করে শেষ করবা এবং পাশাপাশি ওই বইতে এক্সট্রা যে এমসিকিউ দিয়ে দিয়েছে সেই এমসিকিউ গুলো শেষ করবা। ক্লিয়ার? এই দুটো বুঝতে পারছো? জি ভাইয়া। জি। ইংলিশ ফার্স্ট পেপার বই সম্পূর্ণ বাদ। কি বাদ দেবো ভাইয়া? ইংরেজি ফার্স্ট পেপার বইটা সম্পূর্ণ কি করব? বাদ। এটা আমার দরকার নাই। এখন বলো ভাইয়া জিএসটির জন্য দরকার আছে মনে হয়। ভাই আমি সাজেশন দিছি কোন ইউনিভার্সিটির? রাবি। তখন রাবি নিয়ে তোমার কথা হচ্ছে। যখন আমি আগামীকালকে গুচ্ছ নিয়ে কথা বলবো তখন গুচ্ছ। ক্লিয়ার? জি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদ দিতেছে কি কি ভাইয়া? ফুল সিলেবাস বাদ দেবো, শর্ট সিলেবাস পড়বো, অভিযাত্রী বা বিচিত্রা এই বইগুলোর থেকে এমসিকিউ বিগত সালের এবং এক্সট্রা এমসিকিউ পড়বো, যা বাকি যা আছে সব বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? তারপর কি? ইংলিশ ফার্স্ট পেপার সম্পূর্ণ বাদ, কথা শেষ। বাংলা সাজেশন গদ্য 7টা পড়বো সুন্দর করে, পদ্য 7টা সুন্দর করে পড়বো, নাটক উপন্যাস সুন্দর করে পড়বো, বিগত সালে প্রশ্ন আর এমসিকিউ যেগুলো এক্সট্রা দেওয়া আছে। বাংলা ব্যাকরণ এই যে আইটেমগুলো আমি দিয়ে দিছি, এই আইটেমগুলোর বাইরে যে পড়তে যাবা সে মারা খাবা, বেশি বুঝবা না। কথা বুঝতে পারছো? বেশি বুঝতে যাবা না, এর বাইরে প্রশ্ন আসবে না, মানে আসবে না। এইগুলা তোমার কাজ হবে কি ভাই? এই সমাজ বলছি, সমাজ থেকে প্রশ্ন আসবে, সন্ধি থেকে প্রশ্ন আসবে, ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন আসবে, পদার্থিত নির্দেশক প্রশ্ন আসতে পারে না আসতে পারে। 80% সমস্যা, মানে সাজেশন 80%, প্রকৃতিবত্তা 100%, নত্যসত্ত্ব 100%, লিঙ্গ পুরুষ থেকে 80%, শব্দের বোধপতি শব্দের গঠন 100%, উপসর্গ থেকে 90%, যুক্তবর্ণ 100%, পদ প্রকরণ 100%, বাক্য প্রকরণ 80%, কারক 100%, বচন 90%, বানান থেকে 100%। এই যে টপিক কটা বলছি এই টপিকগুলো থেকেই ব্যাকরণের আইটেমগুলো যে তোমার ধরো সর্বোচ্চ কটা 12 থেকে 15টা প্রশ্ন আসবে, এই আইটেমগুলোর ভিতর থেকে আসবে। কথা বুঝতে পারছো? তাহলে এই আইটেমগুলো কি করতে হবে ভাইয়া? একবারে মুখস্থ থেকে টুটস্থ থেকে একবারে শেষ করে খাইয়া জ্বালাফেলা করতে হবে। বুঝতে পারছো? এর বাইরে কিছু পারবে না ভাইয়া। এখন তোমরা করবা কি? অমুক ভাই সাজেশন দিচ্ছে, অমুক ভাই সাজেশন দিচ্ছে, ভাই এই সাজেশনগুলো তোমার প্রশ্ন অ্যানালাইসিস করে অনেকগুলো ঘাটাঘাটি করে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে এতদিন পড়াইছি ভাই, এই পড়ানো থেকে এইগুলো দিচ্ছি। তুমি মনে করো এইগুলো সুন্দর করে ধরে সমাজ যেখানে যেখানে সমস্যা বিগত সালের এমসিকিউ গুলো শেষ করবা, দেখবা বুঝতে পারবা তোমার যোগ্যতা বা তোমার লেভেল কোন জায়গায় আছে। ধরে ধরে যে একটা দিন ধরছো ওই দিন সমাজ শেষ করে দেবা, যেদিন সন্ধি ধরবা সন্ধি শেষ করে দেবা। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? জি ভাইয়া। সমাজ টপিকটা যাওয়ার মানে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে তোমরা কাজ করবে কি? বিগত সালের প্রশ্ন দেখবা যে বিগত সালের প্রশ্ন কিরকম আসছে। বিগত সালের প্রশ্ন মানে যেভাবে আসছে তোমাদের জন্য সেভাবে আসবে। ওটা যদি ভাই শোনো, আমরা করি কি বিগত সালের প্রশ্নগুলো পড়তেই চাই না ভাই। বিগত সালের প্রশ্নগুলো আসছে মানে ওই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল বিদায় আসছে, ওগুলো ইম্পর্টেন্ট এখনো আছে এবং ওইগুলো থেকে তুমি বুঝতে পারো যে এই স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন আসে। কথা ক্লিয়ার? মুখস্থ পাঠ, মুখস্থ অংশ খেয়াল করো। বাগধারা সুন্দর করে পড়বা, 100% বাগধারা পড়বা। পারিভাষিক শব্দ 100% পড়বা। এক কথা প্রকাশ 100% পড়বা। প্রবাদ বাক্যগুলো পড়ে যাবা, এখান থেকে অনুবাদ আছে, ঠিক আছে? একটা প্রবাদ বাক্য যেমন
আমরা আছে না যে এরকম কি বলে কি কি কোটা দিতে পারি, যেমন আমরা ইংরেজিতে প্রবাদগুলো পড়ি যেভাবে, যে সোলার স্টাডি উইন্স দ্য রেস, এটা বাংলা প্রবাদ অনুবাদ কিন্তু আছে। আবার যেমন ঘরপড়া গরু সিঁদুর দেখলে ভয় পায়, এটার ইংরেজি অনুবাদ কিন্তু আছে। তাহলে এই অনুবাদগুলো, বিগত সালের অনুবাদগুলো একটু দেখবা, আর চাইলে এক্সট্রা পড়ে নেবা। এটা অনুবাদ থেকে একটা প্রশ্ন আসে। এখন এই সমার্থক শব্দ আর বিপরীত শব্দ আমি রেখে দিচ্ছি, এগুলো কোনো সব বিগত সালের। এখন এইগুলো পড়বা কোথা থেকে বলতো? এটিএম, বাংলাদেশের সেরা বই মুখস্থ পাঠের জন্য এটিএম, ঠিক আছে। প্রথমেই কাজ করবা কি ভাইয়া, এইগুলো সব বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো টুটস্থ করবা, আগে সব বিগত সালের প্রশ্ন শেষ করবা। কি বলছি বলো? আগে সালের প্রশ্ন, মুখস্থ অংশ যে কটা বলছি এর বাইরে কিছু পড়তে যাবা না ভাইয়া। এই 5টা আইটেম পড়বা, 6টা আইটেম পড়বা। 6টা আইটেম কোথা থেকে পড়বা? বিগত সালের যত প্রশ্ন আছে সব শেষ করতে হবে, এমন ভাবে শেষ করবা যেন ওখান থেকে প্রশ্ন মাস্ট আসবে, এটা ভাবে শেষ করবা। শুধু পড়ার জন্য পড়া না ভাই। আর তোমাদেরকে আমি একটা বিষয় বলি, তোমরা রুটিন কিভাবে পড়াশোনা করো, তোমাদের যেহেতু শেষ সময় আমি তোমাদের একটা রুটিন দেখাই। যেহেতু রুটিন কি এখানে আছে, দাঁড়াও একটু, থাকার তো কথা আছে মেবি আছে, রুটিন ও বলে ইংলিশ ক্লাস, এই ছাড় দিই একটু। তোমাদের পড়াশোনার রুটিনটা কেমন হওয়া উচিত একটু দেখাই। এখানে তো আচ্ছা, রুটিন ফর রুটিন অল ডে, সব আচ্ছা চলে আসছে। দেখো আমার রুটিনটা একটু দেখো, তোমাকে আমি রুটিন, এই রুটিন অনুযায়ী আমি নিজে পড়াশোনা করছি এবং আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি পড়াই এইভাবে। অনেকে করো কি, তোমরা 1 ঘন্টা বাংলা রাখো, 1 ঘন্টা ইংরেজি রাখো, 1 ঘন্টা সাধারণ জিকে রাখো, এইভাবে মানে সাধারণ জ্ঞান রাখো, মুখস্থ পাঠের জন্য 1 ঘন্টা। ভাই এইভাবে পড়বা না, পড়াশোনাটা রাখবে এইভাবে, ডে 1, ডে 2, ডে 3, ডে 5 এইভাবে পড়াশোনা করবা। কিরকম পড়াশোনা? ধরো ডে 1টা আমি আলাদা রাখছি, ডে 2টার ব্যাপারটা বলি। বাংলা 82 শেষ করবা, একাল 82 শেষ করে দেবা, শেষ। তারপর কি বলছি, ধরো এখানে বাংলা ভাষা ও বাংলা ভাষার রীতি ও বিভাজন, ধরো এই টপিকটা রাবির জন্য ইম্পর্টেন্ট না, বা রাবির জন্য ইম্পর্টেন্ট সাপোজ ধরতে পারো তুমি, ধরো মোস্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ভিতরে পড়ছে, তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখে রাখা, ঠিক আছে। কিন্তু রাবির জন্য যে আমি সিলেক্টেড টপিক বলছি, তোমার মতো করে তুমি একটা রুটিন তৈরি করে নেবে। যে 1 বাংলা দেখবা, বাংলা কি 82, এবং ব্যাকরণ থেকে একটা আইটেম নেবা, ধরো সেটা হতে পারে কি সন্ধি, সাপোজ তুমি এখানে সন্ধি লিখলা। তোমার কাজ হলো বাংলা এই আইটেমগুলো ওই ডে 1 মানে যেদিন পড়বা, ধরো আগামীকালকে রুটিন দিচ্ছে, এটা রুটিন করে নিচ্ছ, তো এই আইটেমটা শেষ করে নেবা। ইংলিশে ফার্স্ট পেপার কি বাদ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঢাবির জন্য আমি আসলে করা হয়েছিল ওরকমের। ইংরেজি ফার্স্ট পেপার কি বাদ, তোমার ইংরেজি একটা ফার্স্ট পেপার ইংরেজি গ্রামার আইটেম, একটা নাউন টপিকটা পড়বা। জেনারেল নলেজ, প্রাচীন বাংলার ইতিহাস, ঠিক আছে। সমার্থক শব্দ প্রতিদিন 20টা করে বিগত সালের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ 20টা, বাগধারা 20টা বিগত সালের, এক কথা প্রকাশ বিগত সালের 20টা, পারিবারিক শব্দ 20টা, প্রিপোজিশন 20টা, ইডিয়মস এন্ড ফ্রেজ 20টা, সিনোনিম 10টা, যদি মন চায় পড়ো, না মন চায় নাই। স্পেলিং 100% 10টা, স্পেলিং থেকে প্রশ্ন আসবে 100%, গ্রুপ আর 5টা। তোমার দৈনিক পড়া, এই পড়া শেষ করছো, তোমার মানে দৈনিকের পড়া কমপ্লিট। এটা যদি পড়তে 8 ঘন্টা লাগে 8 ঘন্টা, যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, যদি 10 ঘন্টা লাগে 10 ঘন্টা, যদি 12 ঘন্টা লাগে 12 ঘন্টা। কথা বুঝতে পারছো? তোমার কয়টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে দাবিতে বলো? বাংলা, ইংরেজি, জিকে। এখন বল ভাই আইসিটি থেকে প্রশ্ন আসে, বলো না? আইসিটি থেকে প্রশ্ন আসবে না, ম্যাথ থেকে প্রশ্ন আসবে। ভাই আইসিটি এবং ম্যাথ এখানে থেকে প্রশ্ন আসবে, বাট এগুলো বাদ দাও, এখন স্কিপ করো, বাদ, ওগুলো পড়ার দরকার নেই। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো ভাই? যদি এখানে আশা থাকে যে আমি 100 তে 100 পাইতে চাই, তাহলে যদি কারো আশা থাকে ভাই আমি 100 মার্কের ভিতরে 100 মার্ক পাইতে চাই, তুই এখন ক্লাস করাই লাগবে না, তুই লিভ নে, এবং গ্রুপ থেকে লিভ নিয়ে নে। তোমাকে আমি চান্স পাওয়ার কনফার্ম করতেছি, চান্স পেতে হবে এবং 1 থেকে 100 ভিতর থাকার আমি যে সিক্রেট সেটা বলতেছি। তোমার বাংলা সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট, জিকে সাবজেক্ট, তোমার তাহলে রুটিন করবে কিভাবে? ডে 1 লেখে, এই দেখো ডে 1, আবার ধরো ডে 3 দিচ্ছি, সাপোজ ডে 3 তে কি পড়বা? আমার পথ, ঠিক আছে। আঞ্চলিক এই রুটিনটা একটু পিডিএফ আকারে দিলে আমরা নিজেরা করে নিতে পারতাম এই অনুযায়ী। হ্যাঁ, আমি অবশ্যই রুটিনটা দিয়ে দেবো, তোমাদের জন্যই করা হয়েছে এই রুটিনটা। তো অনেক তোমরা করবে কি, আমি যে সাজেশন দিচ্ছি, এখন তো সামনে ঢাবি নাই, বুঝতে পারছো? তোমাদের টার্গেট যেহেতু রাবি বা জিএসটি, আমি কালকে জিএসটির সাজেশন দেবো। তোমরা করবে কি, এই দেখো আমার পথ, অবশ্যই এটা কিন্তু শর্ট সিলেবাস আছে তোমাদের, রাইট আছে না? তুমি আমার পথ রেখে দিলে এখানে, বাট এইখানে যে ব্যাকরণের আইটেমটা দিচ্ছি, দেখো আঞ্চলিক কথ্যরীতি ও উপভাষা বিগত সালের প্রশ্ন, তোমরা করবে কি এটা বাদ দিয়ে দেবা। বাদ দিয়ে ধরো এখানে কি লিখবা, এখানে ধরো সমাজ টপিকটা নিয়ে আসবা। কথা বুঝতে পারছো?
তারপর ইংরেজি কি করবা, ইংরেজি কি প্রথম পত্র যেহেতু বাদ দিতে বলছে, ইংরেজি প্রথম পত্র বাদ। ডিটারমিনেন্ট থেকে 100% প্রশ্ন আসবে, ডিটারমিনেন্ট রাখলা। সাপোজ প্রাচীন বাংলা রাজবংশ রেখে দিলা, জেনারেল নলেজ বই থেকে পড়ে নেবা মুখস্থ সুন্দর করে। বিগত সালে প্রশ্ন পড়বা সাধারণ জ্ঞানে, বিগত সালে প্রশ্ন 100% পড়বা, বিগত সালে মুখস্থ রাখবা, এটা বুঝতে হবে। সমার্থক শব্দ প্রতিদিন যেই একই রুটিন, সমার্থক শব্দ মানে মেমোরাইজিং পার্ট বাংলা ইংরেজি দুইটার একই রুটিন। তোমরা করতে পারো কি মেমোরাইজিং টাইপ আইটেমটা, একটা কথা বলি তোমাদেরকে, বাংলা করবা কি বাংলা সকাল থেকে বিকালের আগ পর্যন্ত বাংলা আইটেমটা রাখলা, ইংরেজিটা করবা কি সারা বিকাল ইংরেজি আইটেমটা রাখলা, এটা যার যার ব্যক্তিত্ব। জেনারেল নলেজ করলা কি জেনারেল নলেজটা তোমরা রাত থেকে শুরু করে পড়লা, মেমোরাইজিং আইটেমটা চাইলে সকালবেলা শুরু করতে পারো ইংরেজিটা, আর রাতে ঘুমানোর আগে বাংলাটা শেষ করতে পারো। পড়া ভাই খুব কম ভাই, তোমরা অনেকে করো কি ভাই 18 ঘন্টা পরে হাই এতস করতেছো, ভাই রুটিনটা করো এইভাবে ভাই। তুমি দেখবা দৈনিক এইগুলো পড়তে, আমি বলছি এইভাবে পড়ো, তোমার রুটিন আমি বলি এখানে যে কতগুলো দেখো তুমি, আমি বলি এখানে কয়টা দিন দিছি দেখো তো, ডে 30, মানে 30 দিনের রুটিন, এখন অনেকগুলো পড়া কিন্তু, এবং ভাগাই ভাগে দিচ্ছি যেহেতু এটা প্রথম থেকে পড়া রুটিন, তো এই জন্য তাই 30 দিনে কিন্তু সম্পূর্ণ সিলেবাস তুমি শেষ করতে পারতেছো। আর এখন তুমি যে রুটিন করবা, রাবির আমি যে সাজেশন দিচ্ছি, এই রুটিনটা করবা 15 দিন। কয়দিন? 15 দিনের রুটিন করবা, ঠিক আছে? 15 দিন এইভাবে সাজাবা, ওই টপিকগুলো সিলেক্টেড টপিকগুলো তুমি 15টা দিন করে সাজাবা। আমার কথা বুঝতে পারছো? এখানে ডে 30 না, ওইখানে 15টা দিয়ে দেবা। তারপর বাংলা ইংরেজি জেনারেল নলেজ লিখে, আর এই সমার্থক শব্দ এখানে 20টা বলছি না, তোমরা এখন যেহেতু লাস্ট মুহূর্তে এখানে 20টা জায়গায় 25টা, বিগত সালে কিন্তু সব এখানে 25টা, এখানে 25টা, বুঝতে পারছো? রুটিন বুঝতে পারছো কি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ইফেক্টিভ নয় রুটিন। এখন দেখো ইংরেজি সাজেশন, ইংরেজি সাজেশন কি পড়বো? প্রথমে কি বলছিলাম ভাইয়া, ইংরেজি টেক্সট বুক কি বাদ, সিলেক্টেড টপিক যে আইটেমগুলো দিচ্ছি সুন্দর করে, পার্টস অফ স্পিচ। ভাই পার্টস অফ স্পিচ থেকে রাবিতে কয়টা প্রশ্ন আসবে বলতো? কয়টা মনে হয় বলতো, দেখি আইডিয়া করো। 5-6টা। একজনে বলছো, বলো সবাই। 3-4টা। 3-4টা, হ্যাঁ মিনিমাম 3টা, উপরে 4টা থেকে 5টা আসতে পারে। এখন বলো পার্টস অফ স্পিচ মানে কি? এর ভিতরে নাউন আছে, নাউন পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আসলে দেখো প্রোনাউন আছে, প্রোনাউন পড়বা, ভার্ব মাস্ট, তারপর হলো কি প্রিপজিশন আছে, তারপর কি আছে অ্যাডজেক্টিভ আছে, এই টপিকগুলো, আর একটা অ্যাডভার্ব, এই টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি পড়বা। নাউন প্রোনাউন ভার্ব ভার্ব, নাউন প্রোনাউন আর ভার্ব, এই তিনটে বেশি পড়বা। তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এইগুলো বেশি। এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে কি জানো? আইডেন্টি। আচ্ছা আমি তোমাদের একটা উদাহরণ দিই, আচ্ছা উদাহরণ থেকে তোমরা উদাহরণ দেবো, একটা এক্সাম্পল দেখি, তোমাদের একটু এই করে দেখি, টেস্ট করি। দেবো নাকি পড়াশোনায় চলে যাবো? জি ভাইয়া দেন। ইফ কোথায় গেল রে? ইফ বি I am ready. RE prepared to die. এই উক্তিটা কোথা থেকে নিয়েছি বলতে পারো কেউ? যদি কেউ প্যাসেজ ভালো করে পড়ে থাকো সে জানবো অবশ্যই। থাক, কোথা থেকে নিয়েছি না জানলে সমস্যা নাই। আচ্ছা দেখা যাচ্ছে কিনা, তাই না? দেখা যাচ্ছে কি? একটু বড় করে দিচ্ছি। এখন আমি তোমাদের আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, এইখানে আমি এই যে নিডস শব্দটা আছে না, এই নিডস বলো তো আমাকে কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন নাকি এটা কি প্রোনাউন নাকি এটা অ্যাডজেক্টিভ বলো, নাকি এটা অ্যাডভার্ব নাকি ভার্ব? আচ্ছা অ্যাডভার্ব নয়, নাকি এটা ভার্ব? আচ্ছা অ্যাডভার্ব দিলাম, নাকি এটা ভার্ব বলো? এই যে ইফ নিডস বি
আই এম প্রিপেয়ার টু ডাই, আমাকে বলো এই নিডস কি এখানে কোন পার্টস অফ স্পিচ বলো। তোমার পরীক্ষা কিন্তু এভাবে আসবে ভাইয়া। ভার্ব। একজনে বলছে ভার্ব, হ্যাঁ। বাকিগুলো শোনো, তোমাদের ভিতরে যে অ্যান্সারটা আছে ভাই সেটা প্রকাশ করো ভাই। হলে তো আলহামদুলিল্লাহ, তুমি জেনে গেলে না, ভুল হলে সংশোধন করে ওটা রিপ্লেসমেন্ট করে নেবা। ভাইয়া অ্যাডজেক্টিভ। আচ্ছা, একজনে বলছে অ্যাডজেক্টিভ। বলো 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 বলো, দ্রুত বলো ভাই। ভুল হলে কি তোমাদের টাকা মানে গ্রুপ থেকে আমি লিভ নিয়ে দেবো, তোমাদেরকে লিভ দিয়ে দেবো? আমি কি বলছি এগুলো? অ্যান্সার দেবা। এটা এখানে কি জানো, এটা এখানে হলো নাউন। এখন বলো নাউন কিভাবে হয়ে গেল, তাই না? বলে দিছে, শোনো। কালকে ক্লাস করছো কে কে এখানে? আচ্ছা, কালকে ক্লাস করো নি কে, সে বলো তো আমাকে, বলো তো কালকে ক্লাস করিনি ভাই আমি করি নাই। আচ্ছা, আর কেউ আছো? আচ্ছা, যেহেতু একজন আছে তাহলে ওর জন্য এটা স্যাক্রিফাইস করাই যায়। দেখো, ইফ নিডস বি, আমরা বলছিলাম কি সাবজেক্ট হতে হলে কোন কোন পার্টস অফ স্পিচ হতে হয়? সাবজেক্ট হতে হলে কোন কোন পার্টস অফ স্পিচ? নাউন আর প্রোনাউন, রাইট? এখন দেখো, ইফ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স না? কন্ডিশনাল সেন্টেন্স থেকে দুইটা ক্লোজ থাকে, মানে দুইটা বাক্য থাকে। তাহলে এইখানে আমরা কিন্তু ভার্ব পাচ্ছি। কোন সেন্টেন্স কি ভার্ব ছাড়া তৈরি হয়? তৈরি হয় না। আবার কোন সেন্টেন্স ভার্ব পাইছি, তাহলে ভার্বের পূর্বের অংশটা কি থাকে? সাবজেক্ট না? দেখো, ইফ নিডস বি, এই যে বি এখানে কিন্তু ভার্ব হিসেবে বসছে, এটা মানে বিকাম অর্থে। এই বি এখানে বিকাম অর্থে বসছে। কি অর্থে? বিকাম, মানে বি অর্থ কিন্তু হওয়া, আর বিকাম অর্থ কিন্তু হওয়া। বুঝতে হবে, এগুলো অর্থ জানলে সুবিধা হইতো। তাহলে ইফ নিডস বি, এই যে ভার্বের পূর্বে যে অংশটা আছে এটা নাউন হিসেবে বসছে। এখন বলতে পারো ভাইয়া জীবনে প্রথম শুনলাম আপনার কাছে, বড় বড় কোচিং সেন্টারে পড়ছি, তারা বলতে পারেনি। শোনো, নিডস মানে প্রয়োজন, আবার নিডস মানে প্রয়োজন হওয়া, নিডস মানে প্রয়োজনীয়তা। এই নিডস মানে এখানে প্রয়োজনীয়তা। কথা বুঝতে পারছো? জি। নিড যদি ভার্ব হিসেবে আসে তার পূর্বে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। এখন দেখো, ইফ কি সাবজেক্ট হয়? ইফ হলো একটা কনজাংশন ভাইয়া, তাই না? ইফ চাইলে তো মাঝেও বসাইতে পারি, আই এম প্রিপেয়ার টু ডাই ইফ নিডস বি। এটা নেলসন ম্যান্ডেলার প্যাসেজ থেকে নেওয়া। বুঝতে পারছো? তো এখানে নিডস হলো, আমরা আসলে তোমাদের আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ পড়াবো, তখন জানবা। আসলে শোনো, সময় অতিবাহিত করছো, একটা বিষয় কি, ওই যে ভুল জায়গায় সময় দিলে অনেক সময় অনেক কিছু হয় না, এটা বুঝতে হয়। ভয়েস চেঞ্জ 100% প্রশ্ন আসবে এখান থেকে, মাস্ট প্রশ্ন পাবা একটা। আমি তোমাদেরকে বলে দিই, এখান থেকে কয়টা পাচ্ছি আমরা? 3টা ধরি পার্টস অফ স্পিচ থেকে। এখান থেকে কয়টা পাচ্ছি? 1 থেকে 2টা, 2টাই আসে মাঝে মাঝে। চেঞ্জিং সেন্টেন্স 100% 1 থেকে 2টা। আর্টিকেল 1টা মিনিমাম। ন্যারেশন 2টা। ফ্রেজ এন্ড ক্লোজ 2টা আসতে পারে, 3টাও আসতে পারে। রাবির পছন্দ, প্রথম পছন্দ, আমি বলি পৃথিবী উল্টাই যাবে, তবে রাবি এই ফ্রেজ এন্ড ক্লোজ থেকে প্রশ্ন দেবেন, এটা হতেই পারে না। বুঝতে পারছো? তাহলে এই 5, 2, 4, 6, 6টা আইটেম থেকে কয়টা প্রশ্ন কমন পেলাম? 3, এখানে ধরো 4, 5, 6, 7, 8, 9। এখানে আমরা কয়টা প্রশ্ন কমন পাচ্ছি দেখো তো? 9, 10। 9টার প্রশ্ন, বেশি হইতে পারে বা কম হলে 8টা হবে, সর্বনিম্ন 8টা থেকে 10টা প্রশ্ন কমন পাচ্ছি এখানে। কয়টা আইটেম থেকে? 6টা আইটেম থেকে। তোমাদের জন্য সামনে আগামীকালকে আগামীকালকে বা পরশু দিন 14টা আইটেম সিলেক্ট করে দেবো, যেখান থেকে তোমরা 40 মার্ক পাবা। মানে বাংলা, ইংরেজি, জিকে দেবো কিনা বলো? কয়টা আইটেম? 14 মার্ক পাবা কত? 40+ লাগবে? বলো, লাগবে ওই আইটেমগুলো? জি ভাইয়া লাগবে। জি ভাইয়া লাগবে। হ্যাঁ, সাদিয়া আক্তার কিছু বলতে চাচ্ছ? সাদিয়া আক্তার ভাইয়া ও হচ্ছে জয়েন হইতে পাইতাছে না, ও আমার ফ্রেন্ড। ও আচ্ছা, জয়েন হতে পারতেছে না। ওরে আমি লিংক দিছি, বাট ও পারতাছে না, হইতাছে না। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, আরেকবার ট্রাই করতে বলো তো। একটু হোয়াটসঅ্যাপে লিংক বা আমাকে একটু হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিতে বলো হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, নক দিচ্ছে, এখানে একটা নক দিচ্ছে।
ভাই তোমাদের নাম আমি সেভ করছি কি দিয়ে জানো? দেখো নামগুলো দেখলে বুঝতে পারবা, সব সেম নাম, আমি চিনিও না কাউকে। যে বলছো এইমাত্র তোমার বান্ধবী বা কি আমি জানি বান্ধবী তো তুমি একটু আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে নক দিতে বলো, ঠিক আছে? তো দেখো রাইট ফর্ম ভার্ব, এখান থেকে কয়টা প্রশ্ন আসবে? 3 থেকে 4টা। ভাই এগুলো আমি মুখস্থ বলতেছি না, তোমাদেরকে আমি মানে মিথ্যা আশ্বাস দিচ্ছি না ভাই, 100% আসবে ভাই। ট্যাগ কোশ্চেন থেকে কয়টা আসবে? একটা। ডিগ্রি থেকে একটা আসবে, একটা একটু সন্দেহ আছে, 90% একটা আসবে, তবে আবার দুইটাও চলে আসে, বুঝছো? সিকোয়েন্স অফ টেন্স দুইটা মিনিমাম, ইনভার্টেড কোশ্চেন একটা আসতে পারে। মাত্র যে জয়েন হয়েছো রেকর্ড ক্লাস থাকবে, আর আমি সাজেশন অ্যানালাইসিস করতেছি, তারপর এখন দেখো সাজেশন অ্যানালাইসিস করতেছি, ক্লাস শুরু করিনি এখনো। তো অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। সাবজেক্টিভ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তো এখানে দেখো তো 3 4টা পাচ্ছি এখানে, তাহলে 3 4 5 6 7 8 9, আর এখানে কয়টা দেখলাম আমরা? এখানে কয়টা দেখছি বলো? 9 8 9। আচ্ছা 9 ধরি ওখানে 9, আর এখানে পাচ্ছি কত? 1 2 3 4 5 6 7 9, এখানে ধরি 9। তো 9 9 কত হচ্ছে? 18 হচ্ছে, তাই না? প্রশ্ন আসবে কয়টা রাবিতে? 28টা। এখন দেখো মেমোরাইজিং পার্টটা বলতেছি, মেমোরি আমি এটা পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, বুঝতে পারছো? আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু সমস্যা হয়েছে, আশা করি একটু পর সমস্যা সমাধান হয়ে যাবে। তো এখানে আমি লিঙ্কটা দিচ্ছি এই জন্য। আচ্ছা কি বলছি আমি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথা থেকে পড়ো ভাইয়া? তোমাদের কাছে মাস্টার অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে, বিগত সালের প্রশ্ন। কোন জায়গায়? বিগত সালের, নতুন করে কিছু শিখতে যাবো না ভাইয়া। কোন জায়গায় পড়বা? বিগত সালের বিসিএস প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, ভার্সিটি প্রশ্ন, বিগত সালে যা আছে মিনিমাম 7 থেকে 8 বার শেষ করা। ভাই আমি 12 থেকে 14 বার শেষ করছি, বুঝতে পারছো? 12 থেকে 14 বার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 100% এখান থেকে প্রশ্ন আসবে। কয়টা আসবে? 1টা থেকে 2টা। আর একটা বিষয় বলি, তোমাদের প্রিপোজিশনের নিয়মগুলো জানবা, জেনারেল নিয়ম থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, তাহলে এখানে 2টা ধরে নাও। প্রিপোজিশন থেকে 2টা প্রশ্ন আসবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আর একটা জেনারেল নিয়ম থেকে। ইডিয়মস এন্ড ফ্রেজ এখান থেকে একটা প্রশ্ন, 2টাও আসে, 1টা থেকে 2টা, মিনিমাম 1টা 2টা সর্বোচ্চ, ঠিক আছে? স্পেলিং 100% 1টা থেকে 2টা, 100% 100% 100%। গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একই বিষয়, এখান থেকে বা এখান থেকে রিপ্লেস করে চলে আসে। তোমাদেরকে আমি বলবো ভাইয়া সিনোনিম এন্ড অ্যান্টোনিম পড়ার দরকার নেই। প্রশ্ন আসবে, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে ভাই, কিন্তু আমি বলবো পড়ার দরকার নেই। কথা বুঝতে পারছো? জি ভাই। তাহলে আমরা ওখানে কয়টা প্রশ্ন পাচ্ছি? 18টা। আর এখানে পাচ্ছি কয়টা? ধরো এখানে পাচ্ছি 2টা 3টা 4টা 5টা, ধরো এখানে আমরা মিনিমাম 4টা ধরছি, সাপোজ 4টা থেকে 5টা। কয়টা ধরতেছি? 4টা থেকে 5টা ধরি, 6টা বলছি, তা 4 থেকে 5টা ধরি। তাহলে ওখানে বলছি কত? 18। তাহলে 18 যোগ 5 কত হয় ভাইয়া? 23। তাহলে 28টা প্রশ্ন হতে লাগে কয়টা? বাকি থাকে কয়টা ভাইয়া? 5 লাগে না? এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন আসবে কম্প্রিহেনশন থেকে। কোথা থেকে আসবে ভাইয়া? একটু মুছে নেই। কম্প্রিহেনশন বুঝো? ওটা ভাই কমন পাবা না, ওটা যদি যার গ্রামার একটা মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে? ওই প্যাসেজটা থেকে 5টা প্রশ্ন করতে বলবে, বুঝতে পারছো? তাহলে 28টা প্রশ্ন পাচ্ছি কি আমরা, বলো? এখন এইগুলো আমি ও এই যে মুখস্থ পাঠ ভাইয়া, মুখস্থ পাঠ সব বিগত সালের, একটা কিছু নতুন করে পড়বে না, সব বিগত সালের। স্পেলিং 10টা করে ভাই প্র্যাকটিস করবা। ধরো আমি যদি বলি তোমাদের, আল্লাহ যদি না করো এই শব্দটা চলে আসতে পারে, রেনেসা, ঠিক আছে? এটা কিভাবে তোমরা স্পেলিং করবা, কিভাবে বানান প্র্যাকটিস করবা কিভাবে জানো? রেনেসা। আর আচ্ছা আমি তো ভুলে গেলাম, আমার সময় পড়ছি তো। REN, রেন, AIS, রেন, S সাস, SAC, রেনেসাস, CE, এভাবে তো বানানটা। দাঁড়াও একটু কারেকশন করে দিচ্ছি যাতে তোমরা আবার মনে করতে পারো। রেনেসাস, হ্যাঁ বানান আলহামদুলিল্লাহ ঠিক আছে, তবে একটু ভুল হয়েছে, বানান মাঝে একটা এন দি নেই, বুঝছো? রেনেসান্স, RENAIS, SANCE, রেনেসান্স। এবার ভেঙে ভেঙে পড়বো, বুঝছো? রেনেসান্স
বানান রেনেসা, উচ্চারণ কিন্তু রেনেসা, কিন্তু বানান করার সময় বলবা রেনেসান্স, ঠিক আছে? রেন এইস, এটা এ আই এস এইস এস এ এন সি, রেনেসান্স। এই বানান, এইভাবে বানানগুলো স্পেলিং গুলো পড়বা, ঠিক আছে? আচ্ছা বলো তো কমিটি বানান করতে পারো? কমিটি বানান দেখো, কমিটি এখন বলো ভাইয়া পারবিও, কিন্তু ওই সময় যে 4টা অপশন থাকবে না ভাইয়া সব সেম ভাই, মনে হচ্ছে যে একমার পেটের যমজ ভাই বোন সবগুলো, বুঝতে পারছো? সব টুইন বাচ্চা মনে হয় ওদেরকে। তো কমিটি, কমিটি বানান এইভাবে সি ও ডবল এম আই ডবল টি ডবল ই। কমিটি বানানে কি পড়বা? এবার পড়বা যে কমিটি বানানে ডবল এম, কমিটি বানানে কি ডবল এম, একটু মিউট করো ভাইয়া, যে মিউট করো একটু মিউট করো। কমিটি বানানে ডবল এম ডবল টি ডবল ই, কথা ক্লিয়ার? এবার প্র্যাকটিস করে পড়বা। আর মুখস্থ পাঠ সব বিগত সালের, বাংলাটাও বিগত সালের। বাংলা পড়বো কোথা থেকে? এটিএম বই থেকে। আর এইগুলো পড়বো কোথা থেকে? যদি তোমাদের কাছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা থাকে ওখান থেকে পড়বা। মাস্টার থেকে, মাস্টার থেকে মাস্টার অনেক বেশি, তো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটাই বেশি আমি সুইট করে। আর অন্য বই আমি আসলে যাদের কাছে আছে অন্য বই থেকে বিগত সালে প্রশ্ন পড়লেই হবে, যে কোনো জায়গা থেকে বিগত সালে। ক্লিয়ার? সাজেশন ক্লিয়ার? এই যে বাংলা এবং ইংরেজি সাজেশন দিচ্ছি ভাই, তোমাদের দরকার কত ভাইয়া মার্ক বলো আমাকে? রাবিতে চান্স পেতে দরকার কত? 65 মার্ক নাকি? 70 প্লাস। 65 প্লাস ধরো, ঠিক আছে? তোমাদের এখানে এই যে সাজেশন দিচ্ছি না, এই সাজেশন থেকে কমেন্ট পাবা, কমেন্ট পাবা 80%। আমি তোমাদের বারবার বলছি এই 80% সিলেবাসের যে 80% মার্ক পাবা তার মানে সে ফার্স্ট হচ্ছ। 80% সিলেবাসের কত পার্সেন্ট প্রিপারেশন নেবা বলো? 100% প্রিপারেশন নেবা। এই সিলেবাসটার, এই যে আমি সিলেবাস দিচ্ছি শর্ট সিলেবাস বলি, এই যেগুলো বলছি বাংলা যারা লাস্টে যুক্ত হয়েছো কোন জায়গায় কি কি বাদ দেবা রাবির জন্য বলে দিচ্ছে, যে শর্ট সিলেবাস পড়বা, অভিযাত্রী বাকিগুলো ফুল সিলেবাস পড়বা না, শর্ট সিলেবাস পড়বা, ইংরেজি ফার্স্ট পেপার বই বাদ দিয়ে দেবা সম্পূর্ণ, যা যা বলছি এইগুলোর বাইরে আর কিচ্ছু পড়তে যাই না ভাই। তোমরা এইগুলা ভাই পড়তে 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 টুটস্থ করো, যে যত প্র্যাকটিস করবা এখন এইগুলা পড়তে পড়তে টুটস্থ করবা তার চান্স তত নিচ্ছি। যদি মনে করো ভাইয়া আমার আরো একটা যে আরেকটা প্রশ্ন আমি পড়ে যাবো, আর একটা চ্যাপ্টার পড়বো নতুন করে, ভাই বলছে এই সাজেশনটা দিচ্ছে বা এটাও তো আমি পারি, এটা তো দেখি, দরকার নেই ভাই। রাবিতে এই প্রশ্ন আসবে না তো পড়ার দরকার নেই এগুলো। এবং যেগুলো আসবে ধরো আমি বলছি সিনোনিম মেনটেন থেকে প্রশ্ন আসবে, কিন্তু সিনোনিম মেনটেনে যে সময়টা দেবা ওই সময়টাই লস, ওটা কমন পাওয়ার পসিবিলিটি খুবই কম এবং মাথা ব্যথা করবো ওগুলো। ওর থেকে বাকি যে আমি এই 4টা আইটেম বলছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পেলিং, গ্রুপ ভার্ব, এইগুলো সময় দাও। কথা বুঝতে পারছো? এই বাচ্চা কাচ্চারা কথা বুঝতে পারছো? জি ভাইয়া। 9টা থেকে ক্লাস শুরু করছি, এখন পর্যন্ত বকবক করতেছি প্রায় 2 ঘন্টা। তোমাদের 4-5 মার্কের কালকে ক্লাসটা কমপ্লিট করে দিচ্ছি। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস, যারা ক্লাস করোনি রেকর্ড ক্লাস আছে ইউটিউবের, আমি লিংক দিয়েছি গ্রুপে, তারপর ইউটিউবে ওই অ্যাডমিশন ক্লাসরুম লিখে সার্চ দিলে পেয়ে যাবা, অ্যাডমিশন ক্লাসরুম, ওখানে পেয়ে যাবা। কন্ডিশনালস, ওহো আচ্ছা আমি একটা সাজেশনে মিস করছি তোমাদেরকে মনে হয়, ওয়েট আমি খুবই চমৎকার একটা আইটেম, ওইটা আমি মিস করে ফেললাম কিভাবে? ভাইয়া জিএসটির জন্য কি কোনো সাজেশন দেওয়া হয়েছে? ভাইয়া আগামীকালকে জিএসটি নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স একটু লেখা না ভাইয়া এটা প্লিজ। কন্ডিশনাল সেন্টেন্সটা আমার এখানে তুলতে মনে হচ্ছিল না, বুঝতে পারছো? এই আসামিয়া থেকে একটা প্রশ্ন মাস পাবা, এবং থার্ড কন্ডিশন এবং জিরো কন্ডিশন থেকে আসার পসিবিলিটি বেশি, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সটা লিখে রাখো এটা একটু খাতায়, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, আর এটা একটু লিখে রাখো। কন্ডিশনাল সেন্টেন্স লিখছো? আর রুটিনের পিডিএফটা দিয়ে দেবো, দেখো রুটিনটা আমি কিভাবে করছি সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, রুটিনের পিডিএফ গুলো, যে ওইভাবে অনুযায়ী এই যে সাজেশন দিচ্ছে এই সাজেশন অনুযায়ী রুটিন গুলো তৈরি করে নেবে তোমরা, ওই অনুযায়ী আমি রুটিনের পিডিএফ দিয়ে দেবো সব। সাবজেক্টিং মোড ক্লাস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমি আচ্ছা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফর ইউনিভার্সিটি, এটা তো আমরা কোন পর্যন্ত ছিলাম কালকে মনে আছে? কেউ বলতে পারবা? এর আগে তো একটাই ক্লাস, হ্যাঁ কোন পর্যন্ত ছিলাম এই ক্লাসটা? ভাইয়া 15 নম্বর। থ্যাংক ইউ 15 নম্বর, হ্যাঁ 15 পর্যন্ত আমরা শেষ করছি, আমরা 16 থেকে শুরু করবো আজকে। দেখো ওয়ান অফ দা কি বলছি ভাইয়া, আমার দুইটা প্রবলেম হয়েছে, একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা বলো কোন জায়গায়, কত নম্বর বলো। সেন্টেন্সটা বলো, সমস্যা নাই। ভাইয়া 8 নম্বরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 8 নম্বর, আচ্ছা 8 নম্বর, হ্যাঁ এটা একটু বুঝাই দেবো। জি ভাইয়া। আচ্ছা
কোন সেন্টেন্স, আমি এখন সবাই একটু শোনো, কোন সেন্টেন্স কি বলছি, কোন সেন্টেন্স যদি ইজ অথবা এভরি অথবা নো দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স ইজ এভরি অথবা নো দিয়ে যদি শুরু হয়, ওই সেন্টেন্সটা সাবজেক্ট সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। আমরা জানি কি, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার মানে কি, ভার্বও কি হবে, সিঙ্গুলার। কথা বুঝতে পারছো? এই একটা শর্টকাট, এটা হলো শর্টকাট। কি বলছি, কোন সেন্টেন্স ইজ এভরি নো দিয়ে শুরু হলে ওই সেন্টেন্সটা সাবজেক্ট সবসময় সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব সিঙ্গুলার নেবে। আরেকটা বিষয়, কোন সেন্টেন্সের ভার্বের এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলো, ভার্ব বলে পারফর্ম, এই পারফর্ম, এই হ্যাভ পারফর্ম, এই আর পারফর্ম। তাহলে ভার্বের পূর্ববর্তী সম্পূর্ণ অংশ কি হিসেবে পরিচিত ভাই, আমরা জানি কি, বলো ভার্বের পূর্ববর্তী অংশ কি হিসেবে পরিচিত, বলো। সাবজেক্ট হিসেবে। হ্যাঁ, সাবজেক্ট হিসেবে পরিচিত। এখন সাবজেক্ট আমরা যদি যখন দেখবো একাধিক ওয়ার্ড নিয়ে সাবজেক্ট গঠিত, ধরো আই এম, এখন এম এর পূর্বে যেটা আছে এটা সাবজেক্ট আমরা পাই গেছি, একটা মাত্র ওয়ার্ড আছে। কিন্তু যখন একাধিক ওয়ার্ড পাবা সাবজেক্ট হিসেবে, তখন কাজ করবো ওটার ভিতরে দেখবা কি প্রিপোজিশন খোঁজার চেষ্টা করবো, আমরা কিন্তু পূর্বে ক্লাসে বলছি। অথবা দেখবা কনজাংশন, দেখো এন্ড আছে কিনা, এন্ড আছে, এন্ড এর পূর্বের নাউন গুলো দেখো, এন্ড এর পূর্বে যদি ইজ অথবা এভরি অথবা নো প্লাস নাউন থাকে এবং পরবর্তীতে যদি ইজ অথবা এভরি প্লাস নো প্লাস নাউন থাকে, ওই সেন্টেন্সটার সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে দেখো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এখন এইটা আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখো আমরা এ নাম্বারটা পরে যাচ্ছি, বি নাম্বারটা দেখো, নো বয় এন্ড নো গার্ল আর পারফর্মিং। এখন দেখো ভার্ব কোন জায়গা থেকে শুরু, এই জায়গা থেকে ভার্ব শুরু, তাহলে ভার্বের পূর্ববর্তী অংশ কি, সাবজেক্ট। এখন দেখো এখানে কিন্তু এন্ড পাচ্ছি, সাবজেক্ট একাধিক ওয়ার্ড নিয়ে সাবজেক্ট গঠিত, দ্যাটস ওয়াই এখানে কি পাচ্ছি, এন্ড পাচ্ছি। এন্ড এর পূর্বে দেখো নো প্লাস নাউন এবং দেখো নো প্লাস নাউন। তাহলে আমরা বলছি কি, কোন সেন্টেন্স যদি নো বা ইজ বা এভরি দিয়ে শুরু হয়, ওই সেন্টেন্সটা কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এইটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব কি সিঙ্গুলার হওয়ার কথা না, আর একটা প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব কি, ইজ। তাহলে এটা ভুল। নো বাই এন্ড নো গার্ল, দেখো এখানেও কিন্তু সেম জিনিসটা, তাহলে ভার্ব কি এখানে হ্যাভ না হ্যাজ হওয়ার কথা ছিল, এখানে কিন্তু হ্যাজ হওয়ার কথা ছিল। নো বাই এন্ড নো গার্ল পারফর্ম, আমরা বলছিলাম কি যে গত ক্লাসে ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে ভার্বটা কি সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস না থাকলে ভার্বটা কি প্লুরাল। বুঝতে পারছো? জি ভাইয়া। এখন ক্লিয়ার ভাইয়া, বলো আমাকে একটু। জি ভাইয়া এখন ক্লিয়ার। আমি ভাবছিলাম যে বি নাম্বারটা অ্যান্সার হবে। বি নাম্বারটা বলছো, আচ্ছা। তো এখন মানে ক্লিয়ার। এখানে দেখো এখানে সমস্যা, অনেকে বলো কি এই এন্ড দেখে এবং দুই পাশে দেখো দুইটা নাউন, প্লুরাল মনে করে দাও। এই জন্য প্লুরাল মনে করা যাবে না, আমি এই জন্য তোমাদেরকে এই রুলসটা আলাদা করে পড়াচ্ছি। বুঝতে পারছো? ক্লিয়ার? 8 নম্বর সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া এই টপিকটা থেকে কয়টা প্রশ্ন পাবা বলছিলাম, 4 থেকে 5টা। আফসোস করবা না, এটা ভালো করে শিখে যাও। সামান্যতম গাফিলতি করে শিখবা না। সামান্যতম এই যে আপুটা, আমি নাম জানি না, এ যে বুঝতে পারেনি আমাকে ডিরেক্ট প্রশ্ন করছে, এখন ধরো ক্লিয়ার হয়ে গেছে। এই যে বিষয়গুলো তোমরা ক্লিয়ারেন্স হয়ে যাবা, তোমাদের ভিতরে কোনো সাসপেকশন মানে সন্দেহ রাখবা না, কনফিউশন রাখবা না। যদি কনফিউশন রাখো, ভাই পরীক্ষার হলে এমনিতেই জানা প্রশ্ন ভুল করে, আর তুমি এই কনফিউশন নিয়ে তুমি যদি মনে করো আমি রাবিতে চান্স পাবো বা ঢাবিতে চান্স পাবো বা কোনো ইউনিভার্স চান্স পাবো, তুমি বোকা সরকে আছো ভাই। তোমার কি মনে হয় যে 5 লাখ পরীক্ষার্থী বা এই যে 3 লাখ পরীক্ষার্থী এরা কেউ না পড়াশোনা করে পরীক্ষা দিতে আসছে? তোমার কি মনে হয়? হ্যাঁ, কিন্তু তাদের থেকে তোমার আলাদা কিছু তৈরি করতে হবে না, তোমার থেকে তারা করবে কি ভাই? দেখবা ভাই সাবজেক্ট ভাবে দিবেন, পড়া শেষ ভাই, 2-3 বার শেষ করছি প্রশ্ন, তাহলে ভাই আচ্ছা ভাই এটা তো ভুল, আচ্ছা রে জানতাম। এই যে বিষয়গুলা, এই যে রিকল করে পরবর্তীতে, রিকল তোমার করা যাবে না, এরকম চিন্তাই করা যাবে না। আমি তোমাদেরকে বলি ভাই, রাবিতে প্রশ্ন আসে কয়টা ভাই? 80টা। আমি পরীক্ষা দিছি 1 ঘন্টা পরীক্ষা, আমি পরীক্ষা দিছি 33 মিনিট 31 সেকেন্ড ঘড়ি ধরা। এমসিকিউ এমন একটা জিনিস ভাই, তুমি যদি পারো তোমার সময় লাগবে না, বাট তুমি যদি না পারো ওই প্রশ্নটা, আমি আবার বলছি, তুমি যদি না পারো ওই প্রশ্নটা, তাহলে কিন্তু তোমার যতই মানে আমি সময় দেই, তোমার কিন্তু একটা আন্দাজই দেখাইতে হবে নাকি? এই জন্য তোমাদের কনফিউশন না রেখে পড়াশোনা করতে হবে। আমরা এখন চলে যাচ্ছি এখানে ওয়ান আপ। ভাইয়া আরেকটা কথা, হ্যাঁ, এই যে রুলগুলো যে আমরা পড়তেছি, এই যে এক্সাম্পল গুলোর অ্যানসার গুলো যদি একটু পিডিএফ এর সাথে দিয়ে দিতেন তাহলে পরবর্তীতে রিভিশন করতে একটু সুবিধা হইতো। আচ্ছা কয় মিনিট আছে দেখতে পারো কেউ একটু আমাকে একটু বলো তো। ক্লাস লিংকটা কয় মিনিট? 1 ঘন্টা করে তো ক্লাস লিংক থাকে। টাইমটা আচ্ছা আমি টাইমটা দেখতেছি আমি।
আচ্ছা টাইম এখানে আছে 18 মিনিট আছে। আচ্ছা শেষ হওয়ার সমস্যা নেই। তো দেখো আমি তোমার প্রশ্নটা আমি অ্যান্সারটা দিচ্ছি যে পিডিএফ আকারে আমি তোমাদের পরীক্ষা নেবো ভাইয়া, পরীক্ষার জন্য আলাদা প্রশ্ন করব। এবং যারা আমি পরীক্ষা কোশ্চেন দিচ্ছি, পরীক্ষা দিয়েছো কেউ এখানে? ভাইয়া হাফ করছি, নামাজ পড়ে শেষ করতে পারি নাই। হ্যাঁ বাকিগুলো বাকিটা করছো। তোমাদের কথা বলি একটা শোনো, তোমরা ওই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখবা ভাইয়া। খাতায় লিখতেছো না, যেমন এক লিখে এভাবে লিখবা যে একে ক। এটা লিখলে কি হয়, তোমাদের টাইম ম্যানেজমেন্ট হবে। তোমাদের খাতায় তো আমি 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 কিন্তু মডেল টেস্ট মোবাইলে অনলাইনেও নেই, বুঝতে পারছো? ওখানে কিন্তু তোমরা জাস্ট ক্লিক করলে হয়ে যায়, পরীক্ষাতে তোমরা ক্লিক করবে না, রাইট? এই জন্য সময়টা টাইম ম্যানেজমেন্ট, 80টা প্রশ্ন তোমরা 1 ঘন্টা 60 মিনিট সময় ধরে করবা। আমি তোমাদের এই ক্লাস শেষে আমি অ্যান্সার শিট দিয়ে দেবো। এখানে একজনই করছো পরীক্ষার লিঙ্ক, একজনই পাইছো পরীক্ষার কোশ্চেনটা পিডিএফটা? জি ভাইয়া আমি করছি, হাফ করছি। আমার কাছে এক্সট্রা ওয়েমার ছিল, আমি ওয়েমারে পূরণ করছি ভাইয়া। ও থ্যাংক ইউ। বাকি কেউ মানে পানি পরীক্ষার কোশ্চেনটা পাওনি? জি ভাইয়া করছি, আমি মানে করছো বা সেটা ভিন্ন বিষয়, পাইছো কিনা সেটা বলো, না পাইলে আমাকে জানাবো। হ্যাঁ ভাইয়া পারছি। হ্যাঁ আর তোমাদের প্রতি আমি শোনো, আমি একটা কথা বলি তোমাদেরকে, এই যে তোমাদেরকে পড়াচ্ছি না ভাই, এই কোর্সে আমার অনেক স্টুডেন্ট পেড বেসর আছে এবং আলহামদুলিল্লাহ ওদের আমার ঢাবিতে কয়েকজন স্টুডেন্ট এবছর ভালো ভালো পজিশন 173 এরকমের পজিশনে 73তম 100তম ভালো জায়গায় চান্স পেয়েছে। তো এখানে আমি স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা কি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের ভিতর থেকে আমি যখন আমি ঢাবিতে আমার একটু বিষয় বলি, যখন আমি ঢাবিতে পরীক্ষা দিচ্ছি, আমি যেহেতু আমি কিন্তু কোথাও কোচিং করিনি, যারা গত ক্লাস করেনি যা বলছি গত ক্লাসে, আমি কোথাও কোচিং করিনি। আমার এসএসসি রেজাল্ট ছিল 3.61 আর এইচএসসি ছিল 4.50। তো এই রেজাল্ট আমি আবার ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, তো বাবা মা সবাই একটু হতাশ ছিল, আমি যেহেতু ফার্স্ট বয় তো এই রেজাল্ট করছি। বর্তমানে এই রেজাল্টগুলো খুবই কিন্তু বাজে একটা রেজাল্ট, যে কেউ পড়ালেখা না করেও পায়। কিন্তু আমার রেজাল্টটা নিয়ে আমি অসন্তুষ্ট ছিলাম, ছাত্ররা আমাকে নিয়ে অসন্তুষ্ট ছিল যে কি করছো তুমি, হ্যাং ত্যাং ইটিজি। তো বাবা মা পরবর্তীতে কোচিং করাতে চাইছিল, তো আমি কোচিং নিজেই বলছি যে আমি কোচিং করবো না, করে আমি চান্স পাবো, বুঝতে পারছো? তো এই বিষয়গুলো নিজের একটা জেদ থেকে। তো যখন আমি ঢাবিতে পরীক্ষা দিতে যাই, বাংলা তো 15টা প্রশ্ন আসে, তোমরা সবাই জানো। তো আমি করছি কি, বাংলাতে জিকে গুলো আগে দাগানোর চেষ্টা করছি। তো জিকে গুলো আমি তো জিকে জায়গায় আমি দাগাবো, এরকম সিরিয়াল থাকে তো, বাংলা ইংরেজি জিকে এরকম থাকে তো ওইবারে, রাইট? তো আমি জিকে গুলো এখানে দেখা না দেখে আমি এখান থেকে দেখানো শুরু করছি, বুঝতে পারছো? কিন্তু আমার রিটেন সব থেকে স্ট্রং ছিল রিটেন, আর ইংরেজিতে আমার মার্ক ছিল 11.75 15টার ভিতরে, আর বাংলায় ছিল 4.75 -25 0.25 যদি হতো। আমার ওই ভুলগুলো যদি আগে দেখাই বুঝি, তো এগুলো ভুল হয়েছে, তো এই জন্য হয়নি। আর রিটেন আমার পজিশন আমি এটুকু শিওর ছিলাম, আমার যে বন্ধুর রেজাল্ট আমি ওদের মিলে দিয়েছি, আমার 100-এর ভিতর পজিশন থাকতো, কিন্তু আল্লাহ তাআলা চাইনি। পরে যে ঢাবি খারাপ হয়েছে, আমি রাবির জন্য আর পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম হতাশায়, বুঝতে পারছো? আর আমার কেউ মানে বড় ভাই বোন আত্মীয় স্বজন কেউ পাবলিকে পড়াশোনা করে নাই, আর মানে কোনো যোগাযোগ ছিল না যে যাদের সাথে একটু যোগাযোগ করবো যে ভাই কিভাবে পড়াশোনা মোটিভেশন, বা আমি শুধু ইউটিউব দেখা ব্যাপারটা ওরকম নিয়েছিলাম। আর পড়াশোনা নিজের ডেডিকেশন ছিল অনেক, বুঝতে পারছো? তো যাই হোক, এই হলো বিষয়। তো পরবর্তীতে আম্মু বললো যে একবার হাল ছেড়ে দিচ্ছি রাবির জন্য। তবে রাবির জন্য যে লাস্ট মানে পরীক্ষার লাস্ট 15 দিন আমি 16+ আওয়ার পড়াশোনা করছি এভারেজ। মানে আমি কোনো বলছি রাবি লাগবে আমার, তো টার্গেট করে এইভাবে পড়াশোনা করছিলাম, বুঝতে পারছো? তো এইভাবে তোমাদের আমি এই জায়গা থেকে নিচ্ছি যে ওদের আমি শুধু একটু হেল্পিং হ্যান্ড হতে চাই, বুঝতে পারছো? তোমাদের এখান থেকে আমি চাই সবাই চান্স পাও, বাট সবাই তো পাবে না। সবাই তো এই যে ধরো আমার গ্রুপে প্রায় অনেক 300+ যুক্ত আছো, কিন্তু ক্লাস কয়জনে করতেছো? তোমরা মনে করতেছো আসলে ক্লাস করলে যে ভাই সময়টা না পড়ি, ভাই তোমাদেরকে কথা বলতেছি, কথাগুলো তো ইম্পর্টেন্ট কথাই বলতেছি তোমাদের জন্য। তোমাদের সময় লস করার জন্য তো আমি এখানে আমার প্রেম কাহিনী, আমার বিরহ কাহিনী নিয়ে তো বসিনি তোমাদেরকে, বুঝতে পারছো? তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, পড়াশোনাটাকে যখন কথা শোনো, আমরা না শুনে শুধু হাই হতাশ করি বেশি, প্ল্যান ছাড়া। যাই হোক, এই রুলসটা থেকে একটা প্রশ্ন পাবা 100%। 3টা রুলস বলছিলাম গত ক্লাস দ্বারা করো নেই, গত ক্লাসে 2টা রুলস বলছি যেখান থেকে প্রশ্ন আসবে। এই একটা রুলস, ওয়ান অফ অথবা ইস অফ অথবা এইদার অফ অথবা নেইদার অফ অথবা মাস অফ। এরপর নাউনটা আসবে প্লুরাল, বাট ভার্ব হবে সিঙ্গুলার। কথা বুঝতে পারছো? বুঝো নাই? আচ্ছা, আমরা অন্য শূন্যস্থান দিয়ে দেখাই, শূন্যস্থান দিয়ে আমরা এক্সাম্পল দেখাই। দেখো, এই যে শূন্যস্থান, শূন্যস্থানের পূর্ববর্তী অংশটা কি বলো? শূন্যস্থানের পূর্ববর্তী অংশ কি? নেইদার অফ। শূন্যস্থানের পূর্ববর্তী অংশটা কি? সাবজেক্ট। তো সাবজেক্টের আমরা প্রথম গত ক্লাসে বলছিলাম কি, যে সাবজেক্ট যদি একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয়, তাহলে আমরা কি করবো? ওখান থেকে প্রিপজিশন খুঁজে বের করার চেষ্টা করবো। দেখো প্রিপজিশন আছে, এই দেখো প্রিপজিশন আছে,
আছে? তো কোন সেন্টেন্সে যদি শোনো সাবজেক্ট হিসেবে মানে হেডর যদি ওয়ান হেডর এইগুলো বলা হয় হেডর, ওয়ান ইজ একটু মিট করো, ওয়ান ইজ এইদার নেইদার মাস, এই পাঁচটার ওয়ার্ড থাকে, যে কোনো একটা থাকে পাঁচটা ওয়ার্ডের, তো ওগুলা কি হবে? সিঙ্গুলার হবে সব সময়। ওয়ান ইজ এইদার নেইদার অথবা মাস, তাহলে এই ওটা অনুযায়ী ভার্ব আসবে। তাহলে নেইদার এখানে কি সিঙ্গুলার, এই অনুযায়ী ভার্ব আসবে সিঙ্গুলার। আরেকটা বিষয় বলি, তোমরা এইভাবে মুখস্থ রাখতে পারো যে ওয়ান অফ অথবা ইজ অফ অথবা এইদার অফ নেইদার অফ মাস অফ, এইগুলোর পরে নাউনটা প্লুরাল আসবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। তোমাদের কিন্তু চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেবে এইভাবে। আমি একটা এক্সাম্পল দেবো তোমাদের একটু পরে, তো ওইখানে তোমরা ভুল করবা। এখন আমাকে বলো রাইট অ্যান্সার কোনটা হবে? ওয়াজ। কোন সেন্টেন্স মানে ই করার পূর্বে তোমরা কি করবা? টেন্স নির্ণয় করবা। এখন বলছো কি কোন সেন্টেন্সটা যদি কোনো টেন্স মার্কার না থাকে ওটা কি টেন্সে নিতে বলছো না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এখন দেখো তুমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিতে হলে তোমার এখন তো প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব লাগবে না, এখন আছে কি ভার্ব হলো শুধু আর আছে প্রেজেন্ট ইনডেফিনিট, বাট এইটা কি সাবজেক্ট অফ মানে সিঙ্গুলার হিসেবে আসছে, তাহলে ভার্ব কি সিঙ্গুলার হবে, আর তো সিঙ্গুলার না, তাহলে ভুল। এখন দেখো বাকি থেকে তিনটার ভিতর ওয়ার হলো প্লুরাল ভার্ব, হ্যাভ বিন প্লুরাল ভার্ব, বাকি থেকে কিন্তু ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব। রাইট অ্যান্সার ওয়াজ। এখন আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, এখানে দেব, আচ্ছা মডেল টেস্টে দেবো না, এখন এখানে দিচ্ছি, থাক একটা দিয়ে নিচ্ছি। আমাকে একটু বলো আচ্ছা এটা ই করে দিচ্ছি, এটা দেখি কে পারো আমাকে একটু বলো। NEITHER নেইদার অফ শূন্যস্থান ড্যাশ আরেকটা শূন্যস্থান মানে দুইটা দা ওয়ার্ক, এখন একটু বড় করে দিই তাই না? এখানে আমি চারটা অপশন দিচ্ছি, দেখো। এ নাম্বার নেইদার অফ বয়েজ আর, বি নাম্বারটা খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, আর হলো বয় ইজ। সি নাম্বারটা দেখো বয়েজ ইজ, আর আমি দিচ্ছি না। এইখানে তিনটা অ্যান্সার দিচ্ছি, এই তিনটা অ্যান্সার আমাকে একটু বলো। আচ্ছা এটা একটু ভালো জায়গায় নিয়ে নিচ্ছি, দেখা যায় একটু বলো তো যে নেইদার অফ ড্যাশ দা ওয়ার্ক, আমাকে বলো কোনটা রাইট অ্যান্সার, এ নাম্বার নাকি বি নাম্বার নাকি সি নাম্বার, এ বি নাকি সি? বয়েজ আর এ নাম্বার, সি নাম্বার, বয়েজ সি হবে। রাইট, যে সি নাম্বার বলছো রাইট অ্যান্সার কিন্তু সি। দেখো তুমি কিন্তু এইমাত্র রুলসটা শিখছো যে নেইদার অফ অথবা এইদার অফ অথবা মাস অফ অথবা অন অফ, এই দেখো অন অফ অথবা এইদার অফ অথবা ইস অফ অথবা এইদার অফ অথবা নেইদার অফ অথবা মাস অফ, এগুলোর পরে কি থাকবে? নাউনটা কিন্তু প্লুরাল হবে। নাউন কি হবে? প্লুরাল। খেয়াল করো নাউনটা প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। তাহলে এইখানে দেখো বয়েজ নাউন প্লুরাল, ভার্বও কিন্তু প্লুরাল আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? হবে না। এইখানে দেখো নাউন কিন্তু সিঙ্গুলার আছে কিন্তু নেইদার অফ এগুলোর পরে কি হওয়া ছিল? নাউনটা প্লুরাল বয়েজ, ভার্ব কিন্তু সিঙ্গুলার হওয়ার কথা ছিল, তাহলে ভার্ব সিঙ্গুলার আছে কিন্তু নাউনটা প্লুরাল নাই। এইটা দেখো নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার পাচ্ছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এভাবে প্রশ্ন আসবে রাবিতে। এই প্রশ্নটা লেখা রাখো, এখান থেকে প্রশ্ন আসবে ভাইয়া। এখন বুঝতে পারছো? সবাই এই বাচ্চা কাচ্চা বুঝতে পারছো? বুঝতে পারছি। তাহলে বুঝো যে জানা জিনিস কিভাবে ভুল করি আমরা। তোমরা যখন এখন বিগত সালে প্রশ্ন দেখো, তোমাদের একটা কনফিডেন্স, এত সহজ প্রশ্ন আসছে, এরকম একটা কনফিডেন্স কাজ করে না? কিন্তু তারপর যখন পরীক্ষা হয় নিজের, তখন বাস খাই। কেন বাস খাই? এই যে পাকনামি করি, জানি না, ভালো করে শিখি না, ভালো করে খেয়াল করি না। একটা রুলসটাকে বুঝতে হবে যে অন অফ, ইস অফ, এইদার অফ, নেইদার অফ, মাস অফ, এগুলোর পরে নাউনটা কি আসতেছে? প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার আসতেছে। কথা বুঝতে পারছো? এই যে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, নোবডি, এককাল সংক্ষেপে আমি বলে দিচ্ছি, একটু শোনো। এভরি যুক্ত কি যুক্ত? আচ্ছা এভরিবডি বাদ দিলাম, এটাও রাখি সংক্ষেপে। সাবজেক্ট যদি বডি যুক্ত, কি যুক্ত? বডি, BODI বডি। তারপর হলো ওয়ান যুক্ত, ON ওয়ান, অন যুক্ত। আর একটা হলো থিঙ্ক, THING থিঙ্ক।
বডি ওয়ান থিং যুক্ত, দেখো বডি মানে পাইছি কি, দেখো এখানে বডি দেখো নিয়ে আসতেছি, এই দেখো সাম বডি, তারপর হলো এই দেখো এনি বডি, পাচ্ছি? বলো এভরিবডি, এই বডি পাচ্ছি। আবার দেখো থিং যুক্ত, এই দেখো থিঙ্ক, এভরিথিং পাচ্ছি, এনিথিং পাচ্ছি, নাথিং পাচ্ছি, সামথিং পাচ্ছি, পাচ্ছি। এই যে ওয়ান যুক্ত, দেখো এই নো ওয়ান, এই দেখো ওয়ান, এই যে এভরি ওয়ান, এনি ওয়ান, তারপর হলো সাম ওয়ান, পাচ্ছি। তাহলে ওয়ান থিং, খেয়াল করো, ওয়ান থিং বডি সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এন্ড বলো এভরিবডি গো দেয়ার, এখানে কি হবে? হ্যাভ গান, হ্যাজ গান, আর গোয়িং। বলো রাইট অ্যান্সার দাও, দ্রুত দ্রুত। হ্যাজ গন। হ্যাজ গন হবে। হ্যাজ গন, রাইট অ্যান্সার ইজ কারেক্ট, রাইট অ্যান্সার ইজ বি। তাহলে বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া গ্রুপে ঢুকতে পারতেছি না, এতক্ষণ পরে মেসেজ। আচ্ছা ক্লাস লিংক তো আমাদের শেষ হয়ে যাবে তাই না? দেখো তো কয় মিনিট আছে? 6 মিনিট আছে। 6 মিনিট আছে। দেখি এই 18 নম্বরটা শেষ করি। আচ্ছা লিংকটা একটু দিয়ে নি ওকে। রাবি শেষ কপার্টিস্টা। আচ্ছা দেখো both many few several those this, এই বিষয়গুলো একটু খেয়াল করো। কি বলছি? both, এটা বোধ বলে, ঠিক আছে? বত বলো, বোধ বলো, বোধ উচ্চারণটাই করো। দুইটা ইয়ে আছে, অ্যাকশন আছে। মাত্র যে যুক্ত আছো, ক্লাসটা রেকর্ড থাকবে, মানে ক্লাসটা শেষ হওয়ার পরে ক্লাসটা দেখে নেবা। আমি পেজে আপলোড করতে করতে অনেক সময় হয়ে যাবে, তো কালকে দেখে নেবা ক্লাসটা। আর এটার পরে 6 মিনিট পরে লিঙ্কটা চলে যাবে, আবার একটা লিঙ্ক দেবো, ক্লাসটা কেটে যাবে। 1 ঘন্টা থাকে তো ক্লাস, আবার আমি লিঙ্ক দেবো, তো ওখান থেকে জয়েন হয়ে নেবা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু সমস্যা হয়েছে, কি একত্র অনেকগুলো মেম্বার দেখলাম জয়েন হলো, তো এই জন্য একটু সমস্যা হয়েছে, বুঝতে পারছো? মাইশা তো যাই হোক আমরা আসি বথ মেনি। দেখো এই, আচ্ছা তোমরা কি ডিটারমিনার পড়ছো? জি ভাইয়া। ডিটারমিনার থেকে কিন্তু প্রশ্ন আসবে ভাইয়া, ডিটারমিনার খেয়াল করো। বোথ মেনি ফিউ সেভারেল দোজ, এগুলোর পরে নাউনটা প্লুরাল আসবে আর ভার্বও প্লুরাল আসবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? আরে এখন মেসেজে রিপ্লাই দেওয়ার সময় আছে নাকি? both many few several those this, both many, বোথের পরও প্লুরাল সাবজেক্ট ভার্ব নাউন আসবে, তাহলে প্লুরাল নাউন আসলে ভার্ব প্লুরাল যাবে, চলে যাবে। দেখো both many few several those this, এগুলোর পরে নাউনটাও প্লুরাল, ভার্ব প্লুরাল। both many few several those this, এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব প্লুরাল হয়ে যাবে। এটা বুঝতে পারো না মনে হয় কেউই। যদি সরাসরি বোথ থাকে সাবজেক্ট হিসেবে, অথবা মেনি থাকে, অথবা ফিউ থাকে, কোনো এরপর নাউন নাই, সেভারাল থাকে, দোষ থাকে, দেশ থাকে, এগুলো সাবজেক্ট হিসেবে বসলো ভার্ব কি নেবা? প্লুরাল। আবার এগুলো যদি সাবজেক্ট হিসেবে এরপর নাউন থাকে, তাহলে নাউনটাও প্লুরাল আসবে, ভার্ব প্লুরাল আসবে। মেনি স্টুডেন্টস ড্যাশ রিডিং নোবেল এন্ড মেনি ডিসকাসিং দ্য ম্যাটার। আমাকে বলো রাইট অ্যান্সার কোনটা? ভাইয়া বি নাম্বার। সবাই কি বি নাম্বার রাইট অ্যান্সার না সি নাম্বার? ভালো করে দেখো, ভালো করে দেখো, ভুল বলছে কিন্তু, বি নাম্বার না ভাইয়া, সি নাম্বার। এই দেখো তোমাদের কনফিডেন্স কত তলানিতে, কেন সি নাম্বার যাবে? দেখো এখানে সি নাম্বারটা হ্যাজ আছে, হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব। দেখো মেনি বলছে কি, কোন সেন্টেন্স যদি মেনি দিয়া, মেনির পরে দেখো মেনি পাইছি, তারপর কি নাউনটা আসবে কি? প্লুরাল। দেখো স্টুডেন্টস প্লুরাল আছে, তার ভার্বটা কি? প্লুরাল না? হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব। এই দেখো হ্যাজ, ইজ, আর একটা কি? ওয়াজ, এগুলো কি সিঙ্গুলার ভার্ব। তাহলে এটা সিঙ্গুলার আছে, এটাও সিঙ্গুলার আছে, বাদ, এটাও সিঙ্গুলার আছে, বাদ। রাইট অ্যান্সার কোনটা? এটা বলছে কি পরবর্তীতে মেনি সরাসরি সাবজেক্ট আছে। দেখো মেনি, বথ, ফিউ, সেভারাল, এগুলো যদি সরাসরি সাবজেক্ট থাকে, এরপর ভার্বটা কি? প্লুরাল। তাহলে রাইট অ্যান্সার ইজ বি। যে বি নাম্বার বলছো সে রাইট, বুঝতে পারছো? জি ভাইয়া। এই 18 পর্যন্ত কোনো সমস্যা আছে? আমি লিংক দিতে হবে আবার এখন, কাইটা না ভাইয়া। ওয়াল, এনি, সাম, মোর, মোস্ট, নো, এ লট অফ, এ লার্জ অফ ইত্যাদি, এগুলো ডুয়াল ডিটারমিনার। এর পরবর্তী নাউন বা নির্দেশিত নাউন অনুযায়ী ভার্ব বসে।
এটা বুঝতে পারোনি হয়তো, আমি বুঝাই দিচ্ছি। মানে এই যে আমি ডিটারমিনার বলছি, ওয়াল, এনি, সাম, মোর, মোস্ট, নো, এই যে নো, এ লট অফ, বিশেষ করে তোমরা, আমি একটু জুম করে দিচ্ছি, এইখানে আমি যে কটা বলতেছি এখানে এই কটা একটু হাইলাইট করে রাখো, একটু মুছে নিয়ে আগে, খুবই ইম্পর্টেন্ট একটা রুলস এটা। ওয়াল শব্দটা এনি, একটা বিষয় এনির একটা ব্যাপারটা রেখে রাখো, এনি নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্সে বসে না। কোন কোন সেন্টেন্স ভাইয়া? এটা শর্টকাট লিখে রাখো, এনি কোন সেন্টেন্সে বসে? নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, অন্য কোনো সেন্টেন্সে এনি কিন্তু বসে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। এনি শব্দটা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে। সাম, মোর, মোস্ট, নো, এ লট অফ, এই শব্দগুলো ডুয়াল ডিটারমিনার বলা হয়, ঠিক আছে? এই শব্দগুলো কি বলে? ডুয়াল ডিটারমিনার। এইগুলোর পরে খেয়াল করো, এগুলোর পরে নাউনটা দেখে তোমার ভার্বটা নির্ণয় করতে হবে। এগুলোর পরে নাউন যদি সিঙ্গুলার থাকে, ভার্বও সিঙ্গুলার, তাহলে কি ভার্বও সিঙ্গুলার। এরপরে নাউনটা যদি তোমার প্লুরাল থাকে, নাউনটা যদি তোমার প্লুরাল থাকে, তাহলে ভার্বটাও কি প্লুরাল। কথা বুঝতে পারছো? আমাকে দেখো, ওয়াল ওয়াটার ইজ পিওর ফর ড্রিঙ্কিং, এখানে দেখো ওয়াল শব্দটা কি পাইছি, এখানে দেখো ওয়াল পাইলাম। এরপরে বলছে কি নাউনটা, এর পরবর্তী নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? ওয়াটার, ওয়াটার কি নাউন বলো তো? ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, পানি গণনা করা যায়। আনকাউন্টেবল নাউন কি কি হয়? গত ক্লাসে বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউনই কি আনকাউন্টেবল হতে পারে। তাহলে ওয়াটার কি একটা আনকাউন্টেবল নাউন? তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। তাহলে যেহেতু ওয়াটার সিঙ্গুলার পাচ্ছি, ভার্ব কি সিঙ্গুলার। কথা ক্লিয়ার? আরেকটা দেখো এখানে, ওয়াল পিপল, ওয়ালের পর দেখো কি আছে? পিপল। পিপল কি নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? বলো তো, দ্রুত বলো। প্লুরাল। প্লুরাল। তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। প্লুরাল হবে। তাহলে বলছে কি ওয়াল, এনি, সাম, এই যে বিষয়গুলো আছে ডুয়াল ডিটারমিনার বলে, মানে দ্বৈত ডিটারমিনার। এগুলোর পরে নাউনটা যদি প্লুরাল থাকে, ভার্ব প্লুরাল। এগুলোর পরে যদি নাউন সিঙ্গুলার থাকে, ভার্ব সিঙ্গুলার হবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এখন দেখো 20 নম্বর রুলসটা, নাউন বা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, হু, হুইজ, দ্যাট, এই তিনটা রিলেটিভ প্রোনাউন বিশেষ করে মনে রাখবা। হু, হুইজ, দ্যাট এর পরে ভার্ব। অর্থাৎ এখানে খেয়াল করো, আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। আমি তোমাদেরকে যে রুলস গুলো পড়াচ্ছি ভাই, সিলেক্টেড টপিক, সিলেক্টেড রুলস, এবং এখান থেকে প্রশ্ন আসবে, এই রুলস গুলো ভালো করে পড়বা। কোন নতু ওই লুতুপুতু টাইপের রুলস না, বুঝতে পারছো? বা ঋতু ওই কি বলে পড়ার জন্য পড়লাম এই টাইপের না। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, এটা রাইট অ্যান্সার কোনটা আমাকে বলো তো দেখি। বলো রাইট অ্যান্সারটা বলো, দ্রুত বলো, দ্রুত। ওয়াজ হবে ভাইয়া। মানে হ্যাজ কোথায়? হ্যাজ তো নাই, মানে ওয়াজ বলতেছো? জি ভাইয়া। আচ্ছা, বাকিগুলো বাকি 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 যারা আছো ভাইয়া, তোমাদের ভিতর থেকে অ্যান্সার কেন বের হয় না? ভুল হোক, আমি বলছি তোমাদেরকে নাম ধরে গালি দেই না, তুমি রাগারাগি করি ভাইয়া। অ্যান্সার বলতে সমস্যা কোথায়? এখানে রাইট অ্যান্সার কিন্তু দেখো, তোমরা কিন্তু দেখো, আমি একটা তোমাদের ছোট করতেছি না, কথাগুলো শুনো। তোমরা ঢাবিতে পরীক্ষা দিয়ে আসছো, কিন্তু দেখো তোমাদের প্রিপারেশন কিন্তু আরো ভালো থাকার কথা ছিল, কিন্তু তো প্রিপারেশন কিন্তু খুবই খারাপ বলবো না, মানে মিডলে আছে। মিডলে থাকলে কিন্তু হবে না, হায়ার নিতে হবে। তো ইট ইজ আই হু ড্যাশ, মনে রাখবে এই যে রিলেটিভ প্রোনাউন তিনটে বললাম, যে হু, হুইজ, দ্যাট, হু, হুইজ, দ্যাট, এগুলোর পরে যদি কোনো ভার্ব বসে, এই ভার্বটা বসবে এই হু, হুইজ, দ্যাট কে ইঙ্গিত করে না। এই হু, হুইজ, দ্যাট এর পূর্ববর্তী যে নাউনটা আছে বা প্রোনাউনটা আছে, খেয়াল করো, এর পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে, এর পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে, সেটা অনুযায়ী কি বসবে? এই ভার্বটা বসবে। আবার বলছি, ভার্বের পূর্বে এখানে রাইট অ্যান্সারটা হবে সি নাম্বার, রাইট। ইট ইজ আই হু অ্যাম। বলছি কি ভার্বের পূর্বে যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে, কোন তিনটা? হু, হুইজ, দ্যাট, এগুলো থাকে, তাহলে এই হু, হুইজ, দ্যাট অনুযায়ী ভার্বে বসবে না,
বসবে কি এই হু হু ইজ দ্যাট এর আগে যে ওয়ার্ডটা থাকবে, যে নাউনটা বা প্রোনাউনটা, সেটা অনুযায়ী ভার্ব বসবে। তাহলে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। কথা ক্লিয়ার? জি ভাইয়া। বলবা জি ভাইয়া ভাইয়া, এটা? ঠিক। 21 নম্বর ফাংশন ভগ্নাংশ প্লাস অফ, ভগ্নাংশ প্লাস অফ, এরপরে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এরপরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। অর্থাৎ ফাংশন মানে ভগ্নাংশ তো বুঝো, এই যে 3/4, 1/3, 1/4, 2/3, এগুলো ভগ্নাংশ, এগুলো তো বুঝো নাকি? এগুলোর পরে প্রিপজিশন পাবা অবশ্যই। প্রিপজিশন পাওয়ার পরে কি করবা, এগুলোর পরবর্তী নাউনটা দিয়ে খেয়াল রাখবে। পরবর্তী নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, পরবর্তী নাউন বা প্রোনাউনটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। দেখো 3/4 অফ দ্য বুকস ড্যাশ সোল্ড, আমাকে এখন রাইট অ্যান্সার এটা বলো, দেখি পারো কিনা। রুলস তো দেখাই দিলাম। হ্যাভ বিন হবে। হ্যাজ বিন 3/4 অফ দ্য বুকস ড্যাশ সোল্ড, বলো। একজন বলছে হ্যাভ বিন, রাইট অ্যান্সার ইজ হ্যাভ বিন। কেন? দেখো 3/4 অফ দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, এখানে হ্যাজ বিন হবে না, এটা সিঙ্গুলার। ওয়াজ সোল্ড, এখন দেখো ওয়াজ কেন হয় নাই, ওয়াজ হলো সিঙ্গুলার। এই হ্যাড সোল্ড হতে পারতো, কিন্তু এটা কিন্তু প্যাসিভ মোডে আছে, মানে বইগুলোর 3/4 বই বিক্রি করা হয়েছে। বই তো নিজে নিজে বিক্রি হতে পারে না ভাইয়া, বইগুলোকে বিক্রি করা হয়েছে, মানে বইগুলোর 3/4 বই বিক্রি করা হয়েছে, অর্থটা এরকম আছে, বুঝতে পারছো? শোনো একটা কথা বলি, সাবজেক্ট হিসেবে যখন বস্তুবাচক সাবজেক্ট পাবা তখন বুঝতে হবে এটা কি, এটা প্যাসিভ মোডে, 90% প্যাসিভ মোডে চলে যায়। কথা বুঝতে পারছো? সাবজেক্ট হিসেবে যদি কোনো বস্তু পাও, বই কি বস্তু না? জি ভাইয়া। Three-fourths of the work dash finished, বলো তো রাইট অ্যান্সার কোনটা? হ্যাজ বিন। হ্যাজ বিন। ডি। জি। আচ্ছা, থ্যাংক ইউ। এত পারো কেন তোমরা, ভুল করো। থ্যাংক ইউ। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। একটা বিষয় বলি, ওয়ার্ক এটা কাজ, এটা কি নাউন বলো তো আমাকে? এটা কাউন্টেবল না আনকাউন্টেবল বলো? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন। তা ওয়ার্কের সাথে কি কখনো ওয়ার্কস হবে? না। মনে থাকবে যে ওয়ার্কের সাথে কখনো কি ওয়ার্কস করা যাবে না, কেননা লাস্ট মাত্র যে যুক্ত হয়েছে ক্লাসটা সম্পূর্ণ রেকর্ড থাকবে। তো এখন ক্লাসটা করো, আর ক্লাস শেষে পূর্ববর্তী 22 পর্যন্ত, তো এখন 22 থেকে করতেছো, তার পূর্ববর্তী 21 পর্যন্ত ক্লাসটা পরবর্তী করে নেবা। তো দেখো ওয়ার্ক যেহেতু এটা কি নাউন ভাইয়া, এটা একটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি কি আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বাই এস যুক্ত হবে না। আর কোন নাউনের সাথে? অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কি এস অথবা ইএস যুক্ত হবে না, মনে থাকবে? তাহলে কোন জায়গায় যদি পাও দা ওয়ার্কস, ভার্ব হিসেবে যখন ওয়ার্ক থাকবে, কোনো খেয়াল করো ওয়ার্ক কিন্তু এখানে নাউন। এখন বুঝবা কিভাবে যে ওয়ার্ক নাউন আছে ভাইয়া? আর্টিকেল দি প্লাস যখন নাউন থাকবে, এই ওয়ার্ক থাকবে, তখন বুঝতে হবে এটা নাউন হিসেবে আছে, বুঝতে পারছো? অথবা মানে আরেকটা বিষয় বলি, আর্টিকেল দি না, শুধু ডিটারমিনেন্ট থাকতে পারে, মাস, MUCH, মাস ওয়ার্ক। ঠিক আছে, আর ভার্ব হিসেবে থাকলে তো বুঝতেই পারবে এটা সাবজেক্টের পরে ভার্বের অবস্থা নয়। তো ভার্ব হিসেবে বসলে ওয়ার্কের সাথে এস যুক্ত হতে পারে, কিন্তু নাউন হিসেবে যখন ওয়ার্ক থাকবে এর সাথে এস যুক্ত করবে না। কথা ক্লিয়ার? জি ভাইয়া। রুল নাম্বার 23, এ নাম্বার অফ, এরপরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। খেয়াল করো, এ নাম্বার অফ, এ শব্দটা কিন্তু এ পাইছো, এরপরে নাউনটা প্লুরাল ভার্ব প্লুরাল। দা নাম্বার অফ যদি থাকে এরপরে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, এরকম রুলস আরেকটা কোথায় পাইছি বলো? যে এগুলোর পরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার। আরেকটা রুলস পরে আসছে মাত্র, কোথায় বলো তো? both many few নো নো থাকে নো তো হচ্ছে নো 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 বোথ মেনি ফিউ, ওগুলোর পরে নাউনও প্লুরাল ভার্ব প্লুরাল। এইদার অফ, নেইদার অফ, ইস অফ, অন অফ। এই দেখো অন অফ, ইস অফ, এইদার অফ, নেইদার অফ, এরপরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। মনে থাকে জানো, এটা রিলেটেড করে পড়বা সবগুলো, মনে থাকবে? ও আচ্ছা, 22 নম্বরটা আমরা রেখে গেছি, তারপর পরে আসতেছি, 23 নম্বরটা পড়ি। তো এখানে দেখো বলছে কি এ নাম্বার অফ দ্য স্টুডেন্টস। এখন বলো রাইট অ্যান্সার কোনটা হবে? বলো। আর জয়েন্ট হবে।
আর হবে। হ্যাভ জয়েন্ট। হ্যাভ জয়েন্ট, রাইট অ্যান্সার বি। শোনো, এ নাম্বার অফ স্টুডেন্টস যখন আমরা হ্যাভ আস তখনই বসাবো, কখন বসাতে পারবো? এরপরে যখন V3 পাবো অথবা কি পাবো? নাউন পাবো। এম ইজ আর আমরা কখনই বসাতে পারবো? এরপর যখন নাও কোনো ভার্বের সাথে আইএনজি পাবো। আমি বলতে পারবো ভাইয়া প্যাসিভ মোডে থাকতে পারে, যখন প্যাসিভ মোডে থাকবে তখন এই এম ইজ আর এখানে বসতে পারে। কিন্তু দেখো তো এই নাম্বার অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কিন্তু এখানে ব্যক্তি, আমরা বলছি কি সাবজেক্ট হিসেবে ব্যক্তি থাকলে 99% ক্ষেত্রে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে। আর দেখো স্টুডেন্টস নিজেই কিন্তু দেখো এই নাম্বার অফ দ্য স্টুডেন্টস হ্যাভ জয়েন্ট টুগেদার, একসাথে জয়েন হয়েছে টু ফর্ম এ ক্লাব ফর হকি ফ্যান্স, মানে হকি ফ্যান্সের জন্য একটা ক্লাব গঠন করার জন্য কিছু সংখ্যক শিক্ষার্থী যুক্ত হয়েছে একসাথে। এখন শিক্ষার্থী তো নিজেরই তো যুক্ত হয়েছে না, কাউকে যুক্তি করা হয়েছে, ওরা নিজেই তো যুক্ত হয়েছে। বুঝতে পারছো? তাহলে রাইট অ্যান্সার হ্যাভ। দ্য নাম্বার অফ দ্য বয়েজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন ড্যাশ। খেয়াল করো আমাকে আমি অ্যান্সারটা দিই তোমাদেরকে। দেখো এত বড় ভার্বের পূর্ববর্তী অংশটা কি সম্পূর্ণ কি হবে বলতো? সম্পূর্ণ সাবজেক্ট হিসেবে যাচ্ছে। এখন দেখো কোন জায়গায় বলছিলাম কি দা নাম্বার অফ যদি থাকে, দা নাম্বার অফ এরপরে নাউনটা দেখো, নাউনটা কিন্তু প্লুরাল পাচ্ছি কিন্তু ভার্ব হবে কি? দেখো ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো? ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, রাইট। এই তিনটাই কিন্তু প্লুরাল ভার্ব। একক যুক্ত ও আচ্ছা 22 নম্বরে যাচ্ছি। ইনফিনিটিভ জিরান্ড ক্লোজ সাবজেক্ট হলে কোন জায়গায় যদি দেখো, খেয়াল করো, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি কোনো ক্লোজ থাকে, ক্লোজ তো বুঝো, সাবজেক্টের ক্লোজ বুঝো কিনা জানি না, যাই হোক ওটা পরে দেখাবো না। ধরো আমি যদি বলি ক্লোজ কি দিতে পারি? দ্য ওয়ার্ক I finished, F-I-N-I-S-H-E-D, finished yesterday, এই সংক্ষেপে লিখছি, বুঝছো? yesterday ড্যাশ গুড। দেখো সাবজেক্ট হিসেবে দেখো, এখন এখানে কিন্তু ভার্ব, এইটার সম্পূর্ণ পূর্বে যা থাকবে এটা কি সম্পূর্ণ কি হবে? সাবজেক্ট হিসেবে যাবে। দা ওয়ার্ক, এটা ওয়ার্ক, ঠিক আছে? দা ওয়ার্ক আই ফিনিশড yesterday, মানে যে কাজগুলো আমি গতকালকে শেষ করছিলাম সেগুলো খুব ভালো ছিল বা ভালো আছে বা ভালো ছিল। তাহলে এখানে এইটা সাবজেক্ট হিসেবে যখন একটা ক্লোজ পাচ্ছি, ক্লোজ কিভাবে বুঝলাম? দেখো সাবজেক্ট আছে, একটা ক্লোজের সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, মেইন ভার্ব। দেখো এই সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি। আমরা ক্লোজের ক্লাস করবো তখন আমরা আরো বুঝতে পারবো, এটা আপাতত রাখি। তাহলে এখানে ভার্ব হবে কি? সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখন দেখো ইনফিনিটিভ বা জিরান যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব কি? সিঙ্গুলার। দেখো টু এর ইনফিনিটিভ মানে কি? 2 + V1, রাইট? আর জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে টু এর ড্যাশ হিউম্যান, এখানে কি দেবা বলো? ইজ। হ্যাঁ ইজ। তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমাদের দেখো তোমাদের জন্য কত ক্লাস, মানে 9টা থেকে শুরু করছি, এখন পর্যন্ত ক্লাস চলমান, তো টাইম হিসেব করে নেই না। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, যারা পড়াশোনা করে, ওদের একটু যুক্ত করো। এটা বড় মহাভারত বা খুব কষ্টের কিছু না, একটু যুক্ত করো। একক নাউন টাইম, 1 day, 2 days, 3 days, 4th month, century, decade, মানি, $1, $2, 100 টাকা, যাই থাকুক, লেন্থ, ওয়েট, এগুলো খুব কম আছে। দেখো $10,000। এখন মনে করবো কি ভাইয়া এখানে $10,000 দেখতে কি প্লুরাল মনে হয় না? বাট মনে রাখবা টাকা পয়সা, সময়, মূল্য, দৈর্ঘ্য মানে লেন্থ, ওজন, দূরত্ব, এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে সেটা 1 টাকা হোক আর 15,000 টাকা আর 15 কোটি থাকুক, মানে টাকা পয়সা বা সময়, এই দেখো 1 day, 2 day, 3 day, এগুলো যাই থাকুক, এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে সবসময় কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে, মনে থাকবে? তাহলে বলো $10,000 এখানে কি দেবো? রাইট অ্যান্সার কোনটা? ইজ। থ্যাংক ইউ। দেয়ার এবং হেয়ার খুবই ইম্পর্টেন্ট রুলস। কোন সেন্টেন্স যদি দেয়ার এবং হেয়ার দিয়ে শুরু হয়, এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এইটা নির্ধারিত করবা এই শূন্যস্থানে, মানে পরে যে সাবজেক্টটা থাকবে, মানে নাউনটা থাকবে, এই নাউন বা প্রোনাউনটা থাকবে, এই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, এই নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। কথা বুঝতে পারছো? আমি দেখাচ্ছি। দেখো দেয়ার দিয়ে কোন সেন্টেন্স শুরু হয়েছে, এখন এই জায়গায় ভার্বটা বলবে, এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা নির্ণয় করবে এই শূন্যস্থানে পরে যে নাউনটা দেখো। 12 months মানে কি? 12 মাস। বলো 12 months। দেয়ার আর হবে, আর হবে, আর নেবা পাস্ট যেহেতু
এইমাত্র বলে আসলাম ভাইয়া। দেখো তো টাইম, কোন জায়গায় যদি সাবজেক্ট হিসেবে টাইম 2 মান্থস, এখানে যদি 12 মান্থস আছে, সমস্যা কোথায়? সাবজেক্ট হিসেবে যদি কোনো মাস সময় থাকে তাহলে ওটা কি সবসময় সিঙ্গুলার নেবা ভাইয়া? 12 মান্থস এটা কি হবে? ওয়াজ, রাইট অ্যান্সার ওয়াজ, সিঙ্গুলার হবে এটা, বুঝতে পারছো? এই যে সময়টা বলে দিচ্ছি, এই যে দেখো টাইম, কোন সময় থাকে 1 ডে, 2 ডেজ, 2 মান্থস, 3 মান্থস, 4 মান্থস, ক্লিয়ার? তাহলে দেয়ার ওয়াজ 12 মান্থস ইন এ ইয়ার, একটা বছরে 12 মাস থাকে। এখন দেখো এটা যদি তোমার কোন সেন্টেন্সটা যদি আবার এই সেন্টেন্সটা যদি তোমার প্রশ্নবোধক চিহ্ন হিসেবে আসে, তাহলে ভার প্রথমে আসবে শূন্যস্থানে, তারপর দেখবা দেয়ার পাচ্ছ, দেয়ারের পরবর্তী নাউনটা দেখবা, নাউনটাই দেখো, দেয়ারের পরবর্তী নাউনটা দেখো সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? এনি নার্সিং স্কুলস এর যুক্ত আছে নাউনের সাথে, তাহলে এটা কি হবে? প্লুরাল। একটা স্কুল না কিন্তু অনেকগুলো, তাহলে এটা কি হবে? প্লুরাল। তাহলে কি নেবা? কেন রাইট অ্যান্সারটা দেওয়া তো দেখি তো পারে কিনা, দেখি দাও। ডি নাম্বার আছে ভাইয়া, ডি নাম্বার আর ইন। থ্যাংক ইউ। দেখো কোন বৃহত্তর জায়গার পূর্বে কি বসাবো? প্রিপজিশন ইন বসাবো। তাহলে ইন পাচ্ছি কয়টা? দেখো তোমাদেরকে আমি একটা সংক্ষেপে কথা বলি, যখন তুমি ভার্ব নিয়ে সমস্যা হচ্ছে, দেখো দুইটা শূন্যস্থান, তুমি আরেকটা পূরণ করার চেষ্টা করো। তো দেখো এখানে চিটাগং আছে স্থান, একটা বড় স্থান না? বড় স্থানে কি বসে না? 1 বসে না, স্থানের পূর্বে কি বসে? অ্যাট বসে না 3 বসে, আর অ্যাট তো বসবে না কারণ এটা ছোট স্থান। তাহলে এই দুইটা তো প্রথমেই বাদ দিতে পারছি। ধরো এই রুলসটা তুমি জানো না, বাট এই প্রিপজিশন অনুযায়ী তুমি বসাইতে পারো। শোনো, একটা স্টুডেন্ট হুবহু কমন পায় না, কিন্তু টেকনিক্যালি কমন পাওয়াই নাই ভাই। এই দেখো তুমি ধরো রুলসটা মনে নেই, তুমি এইটা বাদ দাও, এই যে বাদ দেওয়ার চিন্তা করো। আমি কালকেও বলছিলাম গতকাল আছে যে তোমরা রাইট অ্যান্সার খোঁজার পূর্বে একটু ভুল অ্যান্সারটা খোঁজার চেষ্টা করো। তাহলে এই দুটো বাদ, বাকি থাকে কটা? এই দুইটা। এখন দেখো এনি নার্সিং স্কুল, দেয়ার দিয়া কোনো শোনো, দেয়ার বা হেয়ার এগুলো সাবজেক্ট হতে পারে না। অ্যাডভার্ব কি সাবজেক্ট হতে পারে বলো? সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন সাবজেক্ট হয়। দেয়ার বা হেয়ার এগুলো অ্যাডভার্ব, এগুলো কি সাবজেক্ট হতে পারে? না তাহলে সাবজেক্ট কি? এর পরবর্তী নাউনটা দেখো, এনি নার্সিং স্কুল। আরেকটা বলছিলাম এনি কোন সেন্টেন্সে বসে বলতো? এনি বসে ইন্টারগেটিভ সেন্টেন্সে, আর একটা নেগেটিভ সেন্টেন্সে বসে, মনে থাকবে? এই সহজ বিষয়গুলো ভাই মনে না থাকলে তুমি চুজ দা, যখন কারেক্ট সেন্টেন্স আসবে না, চুজ দা কারেক্ট সেন্টেন্স, সেখানে ভুল করবা। সব ঠিক আছে, শুধু এই এনি মেনি রুলস, এই ছোট ছোট রুলস বুঝো না, এই জন্য। তাহলে রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? ওয়াজ হবে না, কারণ কি? প্রথম কথা বলি, প্রথম কথা হলো টেন্স মার্কার নাই এখানে, টেন্স চিহ্ন তো না থাকলে ওটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় কথা হলো এনি নার্সিং স্কুলস, এটা কি প্লুরাল আছে, তাহলে প্লুরাল থাকার কারণে আর হবে। রাইট অ্যান্সার ডি। আমি যে এই 25টা রুলস পড়াইছি এর বাইরে ভাই সাবজেক্ট আর্গুমেন্ট থেকে আসবে না। এই 25টা রুলস তোমরা খাইতে বসলে, পড়তে বসলে, গোসল করতে বসলে সবসময় ইউজ করো। আর আমার এই নাম্বারে দেওয়া আছে কোনো প্রশ্ন থাকলে। এবং আরেকটা বিষয় বলি, হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্যা হয়েছে বুঝছো, তোমরা আবার লিভ নিও না। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট কার্ড রাখবা, যে বন্ধুদেরকে বা যাদের পরিচিত আছে একটু যুক্ত করো, ঠিক আছে? জি ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিভ নিয়ে নিছি। আচ্ছা, পরবর্তীতে আবার নক দিও, যুক্ত করে দেবো, সমস্যা নাই। ওটা গ্রুপে একসাথে অনেকগুলো মেম্বার যুক্ত হয়েছে, তো এই জন্য একটু সাসপেন্ড করছে, বুঝতে পারছো? ঘন্টা 2 মিনিটে আবার চলে আসবে। গ্রুপটা কত মেম্বার তো দেখা যাচ্ছে না, যাই হোক। তো ক্লাস যারা লাস্টে আর যুক্ত হয়েছে, তোমাদের কোনো প্রশ্ন আছে আগামীকাল? ও আচ্ছা, আমি কিন্তু সাধারণ জ্ঞানের সাজেশন দেইনি আজকে, বুঝতে পারছো? সাধারণ জ্ঞানের সাজেশনটা এবং গুচ্ছের সাজেশনটা আগামীকালকে দেবো। রাবির বাংলা এবং ইংরেজি সাজেশনটা আজকে দিয়ে দিছি, সাধারণ জ্ঞানের সাজেশনটা আগামীকালকে ইনশাল্লাহ দিয়ে দেবো, বুঝতে পারছো? আপনি কি শুধু ক্লাসটাই নেবেন? না ভাইয়া, কি কি ক্লাস লাগবে আর বলো? না মানে যেগুলো লাগে আর কি। ভাই আমি তোমাকে রং করে প্রশ্ন করে নেই, মানে বলো ভাইয়া আমার এই মানে লাগবো, তোমাকে আমি দেখাই ভাইয়া কি নাই আমার কাছে আর কি পড়াবো না। আমি ভাই বাংলা, ইংরেজি, আইসিটি 3টা জায়গায় মানে আমাকে টপকানোর মতো আল্লাহ তাআলা ওই মানে ভালো একটা দিয়েছে জ্ঞান, বুঝতে পারছো? দেখো পড়াচ্ছি ভাই, মানচিত্র দেখে দেখে পড়াচ্ছি। কিভাবে মানে পোলাপানের মনে থাকবে না কেন ভাই? মুখস্থ কি? জিকে কি মুখস্থ পাঠ? জিকে মুখস্থ পাঠ না ভাই, বোঝার পাঠ ভাই, বুঝতে পারছো? আর আমি রাবির ইংরেজি ছেড়ে ইতিহাস নিয়ে পড়ি, বুঝতে পারছো? জগন্নাথ অন্যান্য ইউনিভার্সিটির ল সাইডে আমি রাবিতে পড়াশোনা করতেছি। পরীক্ষা দিয়েছে 3 জায়গায়, ঢাবি রাবি ছবি, ওই ঢাবি রাবি জিএসটি। তো ঢাবিতে আল্লাহর রহমতে হয় নাই, রহমত বলছি। কেন বলছি জানো? আল্লাহ তাআলা যা করে সব ভালোর জন্য করে, এটা মাথায় রাখবা। এই যে হলুদ জায়গাগুলো দেখো, এই হলুদ জায়গা ছিল অক্ষ শক্তি, যারা মানে জার্মান, তারপর হলো ওই সময় যারা বিরোধী দল ছিল, ঠিক আছে? ওইগুলো এই যে হলুদ জায়গাগুলো দেখতেছো। আর এই যে দেখতেছো এইগুলো সব ছিল মিত্র শক্তি, যেমন এই যে মিত্র শক্তি কারা আর অক্ষ শক্তি কারা, দেখো এইগুলো ছিল। এই যে মিত্র শক্তি, সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র,
আচ্ছা আমাকে বলো তো, বর্তমানে যে সেরা 5টা শক্তিশালী রাষ্ট্র আছে তার ভিতরে কোন রাষ্ট্রটা এখানে নাই? শুধু চীন ছাড়া কিন্তু বাকি যে 4টা রাষ্ট্র আছে সেই শক্তিশালী রাষ্ট্র 1919 সালে, এটা প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু সেই সময় ছিল 1914 সালে, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র 4টাই শক্তিশালী রাষ্ট্র কিন্তু এক পক্ষে ছিল। আর এই যে কেন্দ্রীয় শক্তি বা কেন্দ্রীয় শক্তি বলা হয় কেন জানো? এরা কেন্দ্রে অবস্থান করছিল। এই যে জার্মান, হাঙ্গেরি, তারপর হলো বুলগেরিয়া, অস্ট্রিয়া, ঠিক আছে, এই যে এইখানে কিন্তু জার্মান, এই যে জার্মান, ঠিক আছে। আর এই যে ছোট ছোট দেখতেছো এগুলো ছিল একটু বিচ্ছিন্ন জায়গা। এই যে তোমার মায়ানমার, ঠিক আছে, তখন তো মায়ানমার জাপানের অধীনে ছিল, জাপান ওই সময় করছিল। জাপানও কিন্তু এই তোমার প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু এদের পক্ষে ছিল, তোমার এই শক্তির পক্ষে ছিল। তো আমি সুন্দর করে এইভাবে ভাই দেখানো হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি, তোমাদের আরো দেখাচ্ছি কি লাগবে বলো। তোমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধ, বৈশ্বিক সভ্যতা, বাংলাদেশের জাতিসংঘ, দেখো তুমি এগুলো পড়াচ্ছি ভাই, ওরা নোট করছে। ওই নোট আমি শোনো, এই যে নোটগুলো করছি না, একটা বই থেকে না ভাই, জুবাইর জিকে, খন্দকার জিকে, মিহির জিকে, তারপর হলো তোমার আর কি ওটা বলে জ্ঞান প্রবাহ, MP3, BCS গাইড, এগুলো থেকে যেগুলো দরকার সেগুলো শিখাচ্ছি। মানে এই নোট পিডিএফ পড়লে আর কারো লাগবে না কোনো কিছু পড়া ভাই, বুঝতে পারছো? এই দেখো কত সুন্দর করে ছবি সহ করে দিয়ে দিচ্ছি। এগুলোর পরে ভাই কিভাবে আর লাগে বলো? তোমাদের আরো দেখা এগুলা কি গ্রুপে পাবো? আর এই ক্লাসগুলো তো আমরা পাচ্ছি না, শুধু ইংলিশটাই পাচ্ছি। ক্লাস করলাম 2টা ভাইয়া, এর আগে করছি ভাইয়া, শুরুই করলাম, একটা শেষ করা লাগবে না একটা বিষয়। এই দেখো সুন্দর করে শেখাচ্ছি, দেখো মানে জনপদ পর্বা দেখাই পড়াবো। জনপদ বাংলা প্রাচীন বাংলায় মোট জনপদ ছিল 16টি। জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল পুন্ড জনপদ। পুন্ড জনপদের অবস্থানটা দেখো উত্তর দিকে, উত্তর পশ্চিম কোণায়। দেখো বাংলাদেশের কোন জায়গায়? উত্তর পশ্চিম কোণায়। এখন উত্তর পশ্চিম কোণায় কোন কোন জেলা অবস্থিত তুমি এমনিতে জানবা, রাজশাহী বা যে আশেপাশে যেগুলো আছে। প্রথম জনপদ ছিল বঙ্গ, প্রথম স্বাধীন জনপদ ছিল কি বঙ্গ। ঐতিহ্য অরণ্য বঙ্গের জাতীয় জাতিগোষ্ঠীকে অনার্য দ্রাবিড় বলা হয়েছে। আর এই জায়গায় যে বঙ্গ পুন্ড জনপদটা খেয়াল করো, পুন্ড জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ এবং সমৃদ্ধ ছিল পুন্ড জনপদ, যেটা রাজধানী ছিল পুন্ড্রবর্ধন। পুন্ড জাতিগোষ্ঠীকে দস্যু বলে উল্লেখ করা হয়েছে। বৈদিক সাহিত্য মহাভারতের উল্লেখ পাওয়া যায়। অন্তর্ভুক্ত অঞ্চল রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া। মনে রাখবো কিভাবে? রাদীপ রং পছন্দ করে না, ঠিক আছে। এই পুন্ড জনপদে কি মনে রাখবো? রাদীপ রং পছন্দ করে না। রাদীপে কি? রাতে রাজশাহী, দিতে দিনাজপুর, বতে বগুড়া, রতে রংপুর। শেষ। রাজধানী ছিল পুন্ড্রবর্ধন, পুন্ডনগর। বরেন্দ্র সেম ভাই, এগুলো ভাই পড়ানো ইন্টারেস্টিং ব্যাপার। সাধারণ জ্ঞান মুখস্থ করে রাখতে পারবে না, পড়বা টেকনিক্যালি। যাই হোক, প্রায় 2-3 ঘন্টা ধরে বকবক করতেছি। একটু নিজের মুখটার একটু এখন রেস্ট দিতে হবে। ভাত খাইনি। আর পরীক্ষার আমি সলিউশনটা তোমাকে দিয়ে দিচ্ছি। তোমাদের গ্রুপে আসলে দিতে পারবো না, মেসেঞ্জার গ্রুপে দিতে পারতেছি না, দেখি। ভাইয়া ক্লাস কি এখন শেষ হয়ে যাবে? হ্যাঁ, আরো করতে চাও? একটা কোশ্চেন ছিল ইংলিশের। বলো। হ্যাঁ, জিরান আর পার্টিসিপলের মধ্যে আর কি যখন থাকে সেন্টেন্সের মধ্যে, তখন আর কি বুঝতে পারি না কোনটা আসলে জিরান আর কোনটা। আচ্ছা গুড, একটা ভালো, এটা হলো কমন প্রশ্ন। এটা প্রশ্ন আমি এটা আমি একটা অ্যানসার দিচ্ছি। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যদি ভালো করে জানো তাহলে জিরান এবং পার্টিসিপল বুঝতে পারবা। তাই তার আগে আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ক্লাস নেব। তাহলে আগামী ক্লাসে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ক্লাসটাই নেব, তারপর আমি জিরানে যাব। বুঝতে পারছো? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে 2 থেকে 3টে প্রশ্ন রাবিতে পাবা। আচ্ছা ওকে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভাইয়া ওই রুটিনটা হচ্ছে আমাদেরকে একটু যদি দিয়ে দিতেন। হ্যাঁ, রুটিনটা আমি এখন দিয়ে দিচ্ছি। গ্রুপটা একটু ঠিক হোক হোয়াটসঅ্যাপে। হাফচা বন্যা এ ঢুকতে পারতেছে না হয়তো অনেক কি। যাই হোক, এখন তো ক্লাস শেষ। আমি রুটিনটা এবং ওই ক্লাসে পরীক্ষার কি বলে সলিউশনটা আমি দিয়ে দেবো। আচ্ছা ভাই, আর রিকোয়েস্টটা একটু রাখো, ঠিক আছে? জি ভাইয়া। ক্লাস সপ্তাহে কয়দিন হবে? প্রতিদিনই হবে ভাইয়া, যতদিন সুস্থ আছে। 9টা বাজে না, 10টা থেকে ভাইয়া। আচ্ছা, টাইমটা চেঞ্জ হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া।